গল্প শেহরোজ কলমে ইশরাত জাহান দুটি সূচনা পর্ব নভেম্বরের ৩ বেলা ৪:৫৫ মেঘালয় পাইন বনের সারি তার মাঝে সবুজ উপত্যকা তাকে ছুঁয়ে ছুঁয়ে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের দল 4 সিটার হল্ডাজেট এলিটে সুরে চলেছে সেই মেঘরাশি ভেদ করে মেঘালয়ের পাহাড় বেষ্টিত সবুজ রঙের একটি গ্রাম দারিবক্রে এটি গারোদের গ্রাম গ্রামের উচ্ছল নদী মণিমুগ্ধকর জলপ্রপাত রুক্ষ পাহাড়ি টিলা ঘেরা জঙ্গল উঁচু শৃঙ্গ সব কিছুই যেন ভুবন ভোলানোর সুন্দর নরকেক জাতীয় উদ্যানের ওপর দিয়ে বিমানটি ছুটছে এখন এই জাতীয় উদ্যানে আছে বিরল এবং বিপন্ন প্রজাতির লাল পান্ডা এশিয়ার হাতি বার্কিং ডিয়ার এবং মেঘাচ্ছন্ন চিতাবাঘ সহ বিভিন্ন প্রজাতির অর্কিড ও প্রাণী সেসব দেখা যায় কিনা সেজন্য পাইলটকে বলল শিফান, একটু নিচে দিয়ে চল ভাইয়া। পাইলট ইরফান ছোট ভাইয়ের কথাটা শুনল চুপচাপ। যথেষ্ট নিচেতে নামাল বিমানকে। তারপর জিজ্ঞেস করল, মেইলগুলো চেক করেছিলি? সময় পেলাম কোথায়? উদ্যানের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে জবাব দিল শিফান, ট্রেনিং থেকে ফিরে রেস্টও নিতে পারিনি 2 দিন, এর মাঝে তোর ইমেইল চেক করার সময়ও হয়নি। আর আজকে তো সশরীরেই ধরে আনলি নিয়ে যাচ্ছিস আবার দিল্লিতে। কথাগুলো বলে চোখ ফেরাল সে ভাইয়ের দিকে। চিন্তার ঘন ছায়া ইরফানের চোখে মুখে। তা খেয়াল করে কপালে ভাঁজ পড়ল শিফানের। তোর কি হয়েছে রে? কোনো সমস্যা পিএমের ভাগ্নির সঙ্গে? তার সঙ্গে সমস্যা হতে যাবে কেন? বিরক্তের সুরে বলল ইরফান। বলেছিলি মেয়েটা তোকে পছন্দ টছন্দ করে মনে হয়। তাই ভাবলাম। মিটিমিটি হাসল শিফান। ওসব পরশি টরশির কথা কিছু না। বছরে 50 বার তাকে ইন্ডিয়া থেকে আনা নেওয়া করতে করতে বিরক্ত আমি। কিন্তু এটাই তো তোর কাজ। হ্যাঁ, এটাই কাজ। কারণে অকারণে হাজারটা বাহানা দিয়ে আমাকে ডেকে পাঠায় প্রিয় খালার কাছে। আর তারপর প্লেনে যতক্ষণ থাকবে ততক্ষণ লুতুপুতু কাহিনী সহ্য করতে হবে। বিরক্তির সঙ্গে এবার রাগও স্পষ্ট হলো ইরফানের চেহারায়। কি আর করা? ঠাট্টা করে বলল শিফান, ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারিস। দিবাও জলদগম্ভীর গলায় জানালো ইরফান, ফর্মালিটি করাও শেষ প্রায়, আর আজই আমার লাস্ট ডিউট। কি? বিস্মিত হলো শিফান, আসলেই সিরিয়াস তুই? হয়েছেটা কি? সামান্য এই কারণে চাকরি ছাড়বি? সামান্য না, শিফান। ব্যাপারটা খুব গুরুতর। কি ব্যাপার সেটা? তোকে যে মেইল পাঠিয়েছি সেগুলো সাধারণ কিছু নয়, বাসায় ফিরে চেক করবি অবশ্যই, তারপর তোর বসের হাতে তুলে দিবি। এখন যা বলবো সেটাও জানাবি তাকে। পরশির লুতুপুতু সহ্য করে কিছু ফায়দা পেয়েছি, আমাকে প্রচণ্ড বিশ্বস্ত ভেবে যা উগরে দিয়েছে, তা শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে। খুলে বল। অধৈর্য গলা শিফানের। বাংলাদেশ এয়ারফোর্সে বিগত বছরগুলো যাবৎ বড় কিছু সমস্যা চলছে, শিফান। প্রায় প্রতি বছরই দেশের হাই স্কিল্ড পাইলটদের ক্র্যাশ ল্যান্ডিং কোনো সাধারণ দুর্ঘটনা নয়। তাছাড়া শত শত কোটি ডলারের 16টা প্রতিরক্ষা পণ্য ক্রয়ের কথা শুনেছি আমরা সেই কবে বলতো? এখন পর্যন্ত এমআরসি এ যুদ্ধবিমান কেন আসেনি? 2019 আর 20-এ করোনার ইস্যু দিয়েছিল পিএম। কিন্তু এখন কিসের জন্য গাফিলতি? প্রশ্নের উত্তর আশা করল না ইরফান, যোগ করল, পরশির বর্তমান প্রেমিক বিজয় সিং। চিনিস তাকে? এসপিওনাজ দুনিয়াতে ভারতের এক সময়ের খ্যাতিমান সিক্রেট এজেন্ট দুর্জয় সিংয়ের ছেলে হিসেবে চিনি, আবার ওখানের বহিগোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবেও চিনি ওকে, কিন্তু বাপের মতো খ্যাতিমান হতে পারেনি। খ্যাতিমান কেন হতে পারেনি তা এখন আরো ভালো করে বুঝবি। পরশির সঙ্গে ঘুমাতে এসে গড়গড় করে বের করে দেয় পেটের ভেতর যা থাকে, আর পড়শি উগরে দিয়েছে আমাকে ঝকের বশে। আমাদের দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনীগুলোকে এই সংস্থার বড় বড় প্রতিনিধি কন্ট্রোল করছে, শিফান, এমনকি তোদের সিক্রেট বিজেএফের বাক্যটুকু শেষ করতে পারল না ইরফান। হঠাৎই এলিটেসের ইঞ্জিন দীর্ঘ সময় ধরে কাজতে থাকলো কর্কশভাবে। কন্ট্রোল প্যানেল চেক করে বুঝল, ইচ্ছাকৃত যান্ত্রিক ত্রুটি ঘটানো হয়েছে। চিৎকার করে উঠল সে, স্যাবোটাজ করা হয়েছে, শিফান। কি বলছিস? অবিশ্বাস নিয়ে তাকালো শিফান। বিমানটি হঠাৎ চক্কর খেতে খেতে নিচের দিকে খসে পড়তে শুরু করেছে, আতঙ্কে মুখ রক্তশূন্য হয়ে গেল দু ভাইয়ের। নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য কন্ট্রোল প্যানেলের সঙ্গে একরকম যুদ্ধ শুরু করল ইরফান।
তারপর আচমকাই আগুন লেগে গেল ইঞ্জিনে, কালো ধোঁয়া বের হতে থাকলো। জ্বলন্ত আগুন নিয়ে বিমানটি নামতে শুরু করলো নাক বরাবর দারিবক্রে গ্রামটির দিকে। ওরা মনে হয় টের পেয়ে গেছে, শিফান। আমি সব জানিয়ে দিয়েছি তোকে, তা টের পেয়ে গেছে। আতঙ্কিত সুরে ফিসফিসিয়ে উঠল ইরফান। তার সে কথায় কান দিল না শিফান। ভাবতে থাকলো, গ্রামের ওপর বিমানটি ক্র্যাশ করলে ওদের সঙ্গে আরো বহু মানুষের বিপদ ঘটে যেতে পারে। ফাঁকা মাঠ বা নদীতে ল্যান্ড করা, ভাইয়া। উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে বলল সে ইরফানকে। সেটাই চেষ্টা করছি। জীবনকে বাজি রেখে ইরফান দারিবক্রের কাছে প্রবাহিত সিমসাং নদীর ওপর ছুটিয়ে আনল বিমানকে। তারপর সিট ইজেকশনের জন্য প্রস্তুত হলো। শিফানকে জিজ্ঞেস করলো, তুই রেডি? Ready. প্যারাসুট ব্যাগটা ঠিকভাবে নিতে নিতে সতর্ক করল শিফান, বি কেয়ারফুল, ভাই। এরপর 0.2 মিনিটের মধ্যে ওদের সিট দুটো বেরিয়ে গেল বিমান থেকে। কিন্তু বিপদ ঘটে গেল সে সময়ই। ইজেকশন প্রক্রিয়ায় ওরা যখন বিমান থেকে বেরিয়ে এলো তখন বিমান নিচের দিকে ডিগবাজি খেল। ফলে বিমান থেকে ওরা প্রচণ্ড বেগে ছিটকে নিচের দিকে পড়েই আবার সঙ্গে সঙ্গে উচ্চ গতিতে ওপরের দিকে ছিটকে গেল। শরীরে অত্যধিক চিফোর্স প্রভাবিত হলো তখন। প্যারাসুটের সাহায্যে নিচে পড়ার মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলল ইরফান। নদীর মাঝে পড়ল সে ওই অজ্ঞান অবস্থাতেই। তলিয়ে যেতে থাকলো গভীরে। বিমানটিও ছুটে গিয়ে পড়ল অদূরেই। শিফানের পরিণতিও ঘটল অনেকটা নিজের ভাইয়ের মতোই। এপ্রিলের 1, বেলা 11:30, ঢাকা। সকাল 8টায় অ্যালার্ম দেওয়া ছিল। সময় মতো অ্যালার্ম ঘড়িটা বাজলেও সাজ সেটাকে বেশিক্ষণ চিৎকারের সুযোগ দেয়নি। চেহারায় মহাবিরক্ত এনে চোখ বুজেই অ্যালার্মটা থামিয়ে আবার নেতিয়ে যায় বিছানায়। ঠিক 11:30টায় কল আসলো ছাত্রীর মায়ের। ফোনটা তৃতীয়বার বাজতে থাকলে ঘুম সরল সাজের চোখ থেকে। ফোনের স্ক্রিনে আধো আধো মেলা চোখ দুটোই মিনা আন্টি নামটা দেখল। 10 সেকেন্ডের মাঝে মাথায় ক্লিক করলো, এই মিনা আন্টি কে? অমনি লাফ দিয়ে বিছানা ছেড়ে দাঁড়িয়ে ঘড়িতে সময় দেখতেই বাকি ঘুমও তার দিল উড়াল। মিনা আন্টির কল ধরল না। মহিলা বদরাগী স্বভাবের, এমনিতেই 1 মাস পড়াতে যেতে পারেনি অ্যাক্সিডেন্টে পা ফ্র্যাকচার হওয়ায় সুস্থ হয়েছে আজ 7 দিন। তাই কথা ছিল এ মাসের শুরু থেকেই পড়াতে যাবে বেলা 12টায়। তাই মহিলা বলেছিল, বাসা থেকে যেন বেরিয়ে অন্তত 30 কি 40 মিনিট আগে বেরিয়ে পড়ে সে। এখন নির্ঘাত সেটাই জানার জন্য কল করেছে। নামমাত্র ফ্রেশ হয়ে প্রায় কুঁচকে যাওয়া সাদা ফুলহাতা শার্ট ইন করে পরল সে গাঢ় খয়েরি রঙা লং স্কার্টের সঙ্গে। তারপর ওয়ার্ড্রোবে তন্নতন্ন কনে খুঁজতে থাকলো একটা ওড়না বা হিজাব। জামাকাপড় গুছিয়ে রাখার অভ্যাস না থাকার দরুন প্রায় প্রতিদিনই এই একই ভোগান্তি পোহাতে হয় তাকে। অবশেষে হিজাবের খোঁজ পেয়ে যেমন তেমন করে মাথায় পেঁচিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। সব কিছুতে তাড়াহুড়ো করলেও ঘর লক করার সময় খুব ভালোভাবে চেক করে নিল লক হয়েছে কিনা। ওর ফ্ল্যাটের মুখোমুখি ফ্ল্যাটটাই থাকেন ঝুমা কবির। আদর্শ এক গৃহিণী তিনি। নিজের একমাত্র আপনজনের পরই ওর কাছে এই মানুষটির স্থান। তিনি এক বিচিত্র স্বভাবের মানুষ। ওকে যতটা ভালোবাসেন আবার ততটাই ওকে নিয়ে সমালোচনা করেন নিজের স্বামী সন্তানের কাছে। সে সমালোচনার বড় এক কারণও আছে। তবে কথা হচ্ছে, সমালোচনা করে তা আবার পরবর্তীতে নিজেই জানিয়ে দেন ওকে। এজন্যই আজ অবধি সাজ ঝুমা কবিরকে এক ফোঁটাও অপছন্দ করতে পারেনি। ফোনে উবার বুক করতে করতে লাগাতার কলিং বেল চাপতে থাকলো সেই ঝুমা আন্টির বাসায়। গত 1 মাস পূর্বে রোজ সকালে এ বাসাতেই নাস্তা করতে হতো ওকে, এবং সেটা ঝুমা আন্টির নির্দেশেই। যেদিন বেলা হতো ঘুম থেকে জাগতে, সেদিন স্বয়ং আন্টি নাস্তার প্লেট হাতে করে দরজায় হাজির হতেন আর দাঁড়িয়ে এভাবেই লাগাতার কলিং বেল বাজাতে থাকতেন। নানুবাড়ি থেকে গতকাল রাতে ও যে ফিরেছে এখানে, তা জানেন না তিনি। তাই ভাবল সাজ বেরিয়ে যাবার আগে আন্টিকে একটু চমকে দিয়ে যাবে আর সেই সাথে নাস্তার পার্টও চুকানো যাবে। দরজাটা খুলে গেল। ফোনে ঝুঁকানো দৃষ্টি না তুলেই আন্টিকে বলে উঠল, কি ডার্লিং, চমকে গেছো না? হাসতে হাসতে বাসার ভেতরে ঢুকতে উদ্যত হলো, সে সময় দরজার মুখে থাকা ব্যক্তিটি দ্রুত ভেতরে আসার জায়গা করে দিল পাশে চেপে দাঁড়িয়ে। সাজের চোখ তখনও ফোনের মধ্যেই সেটে আছে। কল আসছে আবারও ছাত্রীর মায়ের। বিরক্তিতে উফ করে উঠে ফোনটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে আন্টির উদ্দেশ্যে বলল, জলদি নাস্তা দাও তো ডার্লিং।
7 মিনিটের মধ্যে উবার আসছে, 3 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে 4 মিনিটের মধ্যে নিচে নামতে হবে। সরি লেডি, আপনার ডার্লিং আপনার জন্য কোনো নাস্তা রেডি করে যায়নি। অচেনা, অপরিচিত এক বলিষ্ঠ পুরুষালী কণ্ঠ। Oma. এই দৈত্যটাকে বিড়বিড়ানোর পর সাজ সগর্বে দাঁড়ানো সামনের ঢ্যাঙা ব্যক্তিটিকে আগা পাঁচতলা দেখতে থাকল। ফুল চেক ট্রাউজারের ওপর নীল তোয়ালে জড়ানো উজ্জ্বল বর্ণগায়। পেশিবহুল বলিষ্ঠ হাতের জন্যই বোঝা যাচ্ছে শরীরটা ইস্পাত দৃঢ়। লোকটির মুখ ভর্তি কালো বাদামি রঙা দাড়ি আর নাকের নিচে গজানো গোফের কারণে যেন পাতলা ঠোঁটজোড়া একেবারেই গায়ে। দাড়িগোফের সঙ্গে পাল্লা দিয়ে মনে হয় বাদামি চুলগুলোকেও বড় করেছে ব্যাটা, সেজন্য কপালের এক পাশে ঝুলে পড়া চুলের অস্তিত্ব আর পেছনে ঘাড়ের উপর ছোটখাটো একটা ঝুঁটির অস্তিত্ব দেখা যাচ্ছে। ত্রিভুজ আকৃতির মুখ, সরু নাক, বড় কপাল, কুচকুচে কালো মনির ভাসা ভাসা চোখ। সে চোখের চাহনি কেমন পাথর আবার শান্তও, মাথা চক্কর দিয়ে উঠতে চাইল সাজের। এত দারুণ দৈত্য সে তুর্কি সিনেমা, হলিউড সিনেমায় দেখে। বাংলাদেশের পথেঘাটে তো চোখে পড়েনি আগে। তাহলে ঝুমা আন্টির বাসায় কি করে এলো এ? নাকি সে ভুল করে ভুল ফ্ল্যাটে ঢুকে পড়েছে? নখ কামড়াতে কামড়াতে ঘরের ভেতর চোখ বুলাল সাজ জলদি। না না, কোনো ভুল করেনি। ওই তো উত্তরের দেওয়ালে টাঙানো ঝুমা আন্টির ছেলেমেয়েদের বাচ্চাকালের ন্যাংটো ছবি দেখা যাচ্ছে। ঝুঁটিওয়ালার দিকে চোখ ফেরাল এবার। আপনি কে? জিজ্ঞেস করল তাকে। আপনি যদি ভুলবশত এসে না থাকেন, সাজকে পর্যবেক্ষণ করতে করতে জানালো অপরিচিত ব্যক্তি, তাহলে আমি আপনার ডার্লিংয়ের বাসার গেস্ট। পিয়ালের বন্ধু। ইম্পসিবল। নিমেষেই ছোটখাটো চিৎকারে অস্বীকৃতি জানিয়ে বসল সাজ। তারপর নিজেরই অসংযত আচরণে থতমত খেয়ে দ্রুত শুধরালো, মানে পিয়াল ব্রোয়ের তো পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি এখনো। ইয়া, নো ডাউট, আমিও বোধ হয় বলিনি কমপ্লিট হয়ে গেছে। না, বলেননি, অপ্রতিভ হাসল সাজ। দেন হোয়াই ইজ দ্য ম্যাটার মেনশনড? Hoi I. চিন্তিত হয়ে যেন নিজেকেই প্রশ্ন করল সাজ। কিভাবে বলবে সে? লোকটাকে দেখতে লাগছে পিয়াল ভাইয়ের থেকে বড়সড় কেউ। অবশ্য বয়সের তুলনায় মাস্টার্সের অনেক ছাত্রকেই বেশি বড় দেখা যায়, তবে এই কথা তো আর উল্লেখ যায় না। তাই বলল, পিয়াল ভাইয়ের সব ফ্রেন্ডকে চিনিত। আপনাকে আগে কখনো দেখিনি। তাই আর কি, এই অবধি থামল সে, তারপর মিনিটখানিক চুপচাপ দাঁড়িয়ে থাকলো এ আশায়, জবাবে তাকে কিছু বলবে লোকটা। কিন্তু বলল না। তাই নিজেই জিজ্ঞেস করল, কবে থেকে থাকছেন? Eka Masa. ও আচ্ছা। আমি ছিলাম না 1 মাসের মতো। তাই দেখতে পাইনি আপনাকে। পাথর চোখের চাউনি একটু বদলালো যেন লোকটার। বিরক্ত হচ্ছে নাকি? একবার খোলা দরজার দিকেও তাকালো হঠাৎ। Kenna. ওকে বিদায় হওয়ার ইঙ্গিত করছে বলে মনে হচ্ছে। অথচ সাজ ওর কৌতূহলী আর উত্তেজিত মনটাকে ঠান্ডা না করে এত তাড়াতাড়ি বিদায় নিতে চাচ্ছে না, পরিচয়টা ভালোভাবে জানার জন্য আরও কিছুক্ষণ থাকা প্রয়োজন। তাই চুপচাপ দাঁড়িয়ে থাকা ঝুটিয়ালকে জিজ্ঞেস করল, আপনার নাম কি? পিয়াল ভাইয়ার সঙ্গেই পড়ছেন? শেহরজ আহমাদ। হ্যাঁ, পিয়ালের সঙ্গেই পড়ছি। কাটা কাটা জবাব দিল সে। সাজের তা খেয়াল হলো না। শেহরজ নামটা একাধিকবার মনে মনে উচ্চারণ করল, নামটি এত অন্যরকম সুন্দর কেন? তা ভাবতে ভাবতে নামটির সাথে উচ্চারণ করল নিজের নামটিও, সাজ শেহরজ। শেহরজ সাজ। ঠোঁটের কোণায় মুচকি হাসি ফুটে উঠতে গেলে জলদি সামলাল। জিজ্ঞেস করল তারপর, একই ভার্সিটিতেই? জবাব দিল না শেহরজ। পাথুরে চাহনির চোখ দুটোই শুধু নীরবে চেয়ে থাকলো ওর দিকে। সে দৃষ্টি দেখে সাজ বুঝল, সে কি একটা বোকার মতো প্রশ্ন করে বসেছে। একসঙ্গেই পড়ছে বলল যেহেতু। আবার পিয়াল ভাইয়ের বাসাতেও থাকছে। তার মানে তো একই ভার্সিটিতেই পড়ছে মানুষটি, আর পিয়াল ভাইয়ের ভার্সিটি মানেই ওর ভার্সিটি। চাপা আনন্দে এবার মুচকি হাসিটা দেখা দিয়েই ফেলল ঠোঁটে। তা বোঝামাত্র আবারও নিজেকে সামলে নিল দ্রুত। এবার জিজ্ঞেস করল, আন্টিকে দেখছি না যে? ডায়াবেটিস বেড়ে অসুস্থ হয়ে পড়েছে। পিয়াল ডক্টরের কাছে নিয়ে গেছে কিছুক্ষণ আগে। চটপট নিরস গলায় জানিয়ে দিল সাজকে। Isa.
আফসোসের সঙ্গে বলতে থাকলো সাজ, খাওয়া দাওয়াতে একদমই রুটিন মেইনটেইন। কিন্তু কথাটা শেষ করতে দিল না শেহরোজ। জিজ্ঞেস করে বসলো মুহূর্তেই, আপনার কিছু চাই? Hayam. মৃদু চমকে গিয়ে বিব্রত হলো সাজ, কথার মাঝে এমন প্রশ্ন করে বসতে পারে তা ভাবেইনি। ওর হ্যাঁ শুনে আবার লোকটি ভুল অর্থ তৈরি করে জিজ্ঞেস করলো, কি চাই বলুন। কি চাই সাজের, তা তো সাজ এত জলদি বলতে পারবে না। কিন্তু কিছু তো চাওয়ার কথা বলতে হবে। ভাবতে ভাবতেই ফট করে মুখ থেকে বেরিয়ে পড়ল, নাস্তা চাই। Nay. Nay. যেন না থাকাটা খুব বিস্ময়কর লাগলো সাজের কাছে। না, প্রতিবারই ক্ষিপ্রতার সঙ্গে জবাব দিচ্ছে লোকটি। খেয়ে নিয়েছি আমি। কথাটা বলেই চোরা চোখে ডাইনিং কর্নারে তাকালো সে। সাজের চোখে তা ঠিক ধরা পড়ে গেল। তার দৃষ্টি অনুসরণ করে দেখল টেবিলে খাবারের পাত্রগুলো ঢাকুনিতে ঢাকা। ওতে নাস্তা তৈরি করা আছে বলেই তো ঢেকে রাখা, অথচ মিথ্যা বলল ওকে। সরি, আপনি কি পিয়ালের এখানে খাওয়া দাওয়া করতেন? ইয়েস, রুক্ষতার সঙ্গে এবং অধিকারের সঙ্গে বলল সাজ, এখানেই ব্রেকফাস্ট করি। মাঝে সাজে ডিনারও। Oha. কিন্তু আন্টি এমন কিছু বলে যাননি আমাকে। কারণ আন্টি জানে না আমি ফিরেছি। ওকে, মৃদুভাবে একবার ঘাড় নাড়াল শেহরোজ। আমি জানিয়ে দেব আপনি ফিরেছেন। আশা করছি কাল থেকে ব্রেকফাস্ট পাবেন। বলে দেওয়াল ঘড়িতে দৃষ্টি ছুড়ে আবার চকিতে সাজের দিকে চোখ ফেরাল। তখন মনে হলো সাজের ওকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে আবারও। হ্যাঁ, এবার চলেই যাবে সে। আলাপ সালাপ গোল্লায় যাক। খেতে দেবে না বলে মিথ্যা বলল ওকে। আদব ছাড়া ব্যাটা। আবার বেরিয়ে যাওয়ার জন্য বারবার ইশারা ইঙ্গিতও দিচ্ছে। কেন, ও কি দেখতে একেবারেই মন্দ? নাকি একটু স্বাস্থ্যবান বলে ভালো লাগেনি? নাকি একটু যেচে আলাপ করতে চেয়েছে বলে সস্তা ভেবে নিয়েছে? Tika. এটাই ভেবেছে। কোনো বিদায় সম্ভাষণ ছাড়াই হনহনিয়ে বেরিয়ে এলো সে ঘর থেকে। দরজার এপাশে পা দেওয়া মাত্রই লোকটিও কোনো কথাবার্তা ছাড়া দরজাটা বন্ধ করে দিল। চূড়ান্ত লৌকিকতাবর্জিত আচরণ। অপমানে চোয়াল ঝুলে পড়ল সাজের, চেঁচে পড়ে আলাপ করতে যাওয়ার ফলাফল। বিমূর্তা কাটিয়েই রেগেমেগে বিড়বিড়িয়ে উঠল, ঝুটিয়াল শালা, তুই আমার ব্যাকগ্রাউন্ড জানিস না বলেই পারলি আমাকে এত সস্তা ভাবতে। শালা, নেহাত ক্রাশ অ্যান্ড ফার্স্ট সাইট। নয়তো তোকে 5টা মিনিট সময় কেন, 5 সেকেন্ডও সময় দিতাম না। বেলা 1:07। মাত্রাতিরিক্ত গরমে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর হয়ে উঠছে প্রতিদিন। রাস্তায় 5টা মিনিট দাঁড়িয়ে থাকতে গেলে রোদের তাপে যেন চাঁদি ফেটে যেতে চায়। তাই বাসের জন্য দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না সাজের। জোরে জোরে পা চালিয়ে রাস্তার মোড়ে এসে সিএনজিতে উঠল। অস্থির গলায় চালককে বলল, কাকা, ঢাকা মেডিকেল জলদি। চালক একজন মুরব্বী। পেছনে ফিরে ঘামে ভেজা সাজের মুখটা দেখে বুঝল খুব চিন্তার মধ্যে আছে মেয়েটা। ভ্রু কপাল কুঁচকে ফোনের কিবোর্ডে পাগলের মতো আঙুল চালাচ্ছে। সিএনজি চালু করে জিজ্ঞেস করলেন ওকে, আম্মা, আপনার কারুর কিছু হইছে? হ্যাঁ, কাকা। আমার বান্ধবীর ক্রাইসিস অবস্থা নাকি? মুরুব্বি খুব আন্তরিক মানুষ। সাজের মুখে অতটুকু শুনেই আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন সাজকে যেন চিন্তা না করে সে। আল্লাহর ওপর ভরসা রাখে। খুব দ্রুতই টানতে থাকলেন সিএনজি। হাসপাতালের সামনে পৌঁছনোর পর সাজ তাড়াহুড়ো করে নামতে নামতেই জিজ্ঞেস করল, ভাড়া কত, কাকা? চালক 80 টাকা বললে সাজ নিজের কাছে 100 টাকার ভাঙতিও পেল না। এদিকে বান্ধবীর অবস্থা শোচনীয়। ভাঙতি করার সময় একদমই নেই। চালককে 500 টাকার নোট ধরিয়ে বিদায় দিতে গেলে চালক বললেন, আমি খাড়াই থাহি আপনি না আসা পন্ত। সমস্যা নাই। আমি কখন বের হব তার ঠিক নেই। কাকা, আপনি এর ভেতর কত প্যাসেঞ্জার ওঠাতে পারবেন? আমার জন্য সারাদিনের ইনকাম লস দেওয়ার দরকার নেই, কোনোদিন সুযোগ হলে সেদিন শোধ করে দিয়েন না হয়। বলে ছুটে হাসপাতালের ভেতর ঢুকে পড়ল সাজ। চালকের হতবাক চেহারা আর তারপর তার আবেগে কাতর চোখজোড়ার চাউনি দেখা হলো না ওর। করিডোর ধরে এগিয়ে এসে কাঙ্ক্ষিত ওয়ার্ডে ঢুকল সাজ। ভেতরে এসে বহু রোগীর মাঝে নিজের বন্ধুদের খুঁজে পেতে সমস্যা হলো না। মিতুর বেড 5 নম্বরে।
তার মাথার কাছেই অঙ্কন, সালমান, প্রিয়া, তানহা, 4 বন্ধুকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। বড় বড় কদম ফেলে ওদের কাছে পৌঁছল সে। ঘুমন্ত মিতুর স্যালাইন চলছে, কপালের এক কোণে বড় এক ব্যান্ডেজ লাগানো, তার নিচের ঠোঁটটা ফোলা। এটুকু ক্ষতি চোখে পড়ল সাজের। গলা অবধি চাদর থাকায় শরীরের আর কোনো ক্ষত দেখা গেল না। অঙ্কন দেখতে পেতেই সাজ ওদেরকে ক্ষোভের সঙ্গে বলল, গতকাল রাত থেকে ও ভর্তি। আমি আজকে তোদের কল না করলে জানাতেই না আমাকে। তুই পা ভেঙে ঘরে পড়ে আছিস। অঙ্কন না জানানোর কারণ ব্যাখ্যা করল, তোর এই অবস্থায় জানালে দেখা যেত ল্যাংড়াতে ল্যাংড়াতে চলে আসতি। তাই ভেবে কেউ জানায়নি। জানিয়েছিস নাকি যে পা ঠিক হয়ে গেছে? আমার সারপ্রাইজ দেওয়ার স্বভাব তা জানিস। তেতে উঠল সাজ, আর নাই বা জানাই তোদের। তাই বলে ওর এত খারাপ অবস্থার খবর দিবি না। আচ্ছা, সাজ থামো, তানহা বোঝালো, এসব নিয়ে ঝগড়ার সময় না এখন। মিতুর অবস্থা আজকে দেখব। ভালো না হলে ওর বাড়িতে খবর দেব ভাবছি। ওর বাড়িতে জানাসনি এখনো? না। বলল সালমান। ওর আব্বা বৃদ্ধ মানুষ, দোকানদারি করে। দোকান ফেলে এখানে আবার ছুটে আসবে, অসুস্থ হয়ে পড়বে। এসব ভেবে বলিনি। খরচাপাতি আমরা যতটুকু সম্ভব দিচ্ছি তো। মিতুর সিথানের কাছে এসে দাঁড়ালো সাজ। মাথায় হাত দিতে গিয়েও থেমে গেল। বাইরে থেকে এসেছে, ঘেমেনে একাকার। তাই একটু দূরে এসেই দাঁড়ালো, বান্ধবীর দিকে চেয়েই জিজ্ঞেস করলো, ওদের খুলে বলতো। হঠাৎ এত ক্ষেপল কেন ওর ওপর? খ্যাপা তো আগে থেকেই ছিল ওর ওপর। বলতে থাকলো, প্রিয়া, ওর রুমে যে 2টা চোগলখোর আছে, ওই 2 চোগলখোর চুগলিগিরি করেছে ইরার সাঙ্গপাঙ্গর কাছে গত পরশুদিন। যেও নাকি রুমের সবাইকে ঠিকমতো ঘুমাতে দেয় না, পড়তে দেয় না, বাথরুমের পানি অপচয় করে অজুর বাহানায়, সবাইকে নামাজ পড়ার জন্য কানের কাছে ঘ্যান ঘ্যান করে রাত 4টায় ঘুম ভাঙায় দেয়। তারপর ওর পড়ার সাউন্ডে রুমের বাকিদের কানের তালা ফেটে যাওয়ার দশা হয়। এসব আর কতদিন সহ্য করবে ওরা? এই ইস্যু নিয়ে ওকে রাত 11টায় সাদিয়ার দল ডেকে পাঠায় ওদের রুমে। ও যাওয়া মাত্রই দরজা আটকিয়ে জেরা শুরু করে। ওদের দেওয়া দোষ ও অস্বীকার যদি করতে পারে, সাদিয়া, লাবণ্য আর মুন্নি মিলে এলোপাথারি চর, থাপ্পড়, লাথি শুরু করে দেয় সঙ্গে সঙ্গে। মার খেতে খেতেই ও ওদের পা ধরে মাফ চায়। এক পর্যায়ে সাদিয়া কন্ডিশন দেয় যে, পানি যেহেতু অপচয় করিস, তোর পানিশমেন্ট হবে আজকে ভোর পর্যন্ত সবার ঘরে 2 বালতি করে পানি দিয়ে আসা। হলের পেছনে দিকে যে ট্যাপ আছে, ওই ট্যাপ থেকে বালতিতে পানি নিয়ে 4 তলায় উঠতে হবে ওকে। ও তখন আবারও মাফ চাইলে ওকে লাথিগুতা মেরে বের করে দেয় ঘর থেকে। সাথে যায় মুন্নি আর লাবণ্য। তারপর শুরু হয় ওর পানিশমেন্ট। টানা 20 বার ও বালতি ভর্তি পানি নিয়ে 4 তলায় ওঠে। 21 বারের মাথায় সেন্সলেস হয়ে সিঁড়িতে পড়ে যায়। পড়ে গিয়ে এই যে কপাল ফেটে গেছে। ভর্তি করেছিস কখন? জিজ্ঞেস করে সাজ প্রিয়ার কাছে। রাত 2:30টার দিকে খবর পাই আমি আর তানহা। ওর হলে আসার পর দেখি জ্ঞান ফেরাতে পারছে না কেউ। সেই সময়ই অঙ্কনদের ফোন করে মিতুকে। 4 জন ধরে বের হই হলো থেকে। সালমান আর অঙ্কন এলে হসপিটাল নিয়ে আসি ওকে। এর মাঝে জ্ঞান ফিরেছে কয়েকবার, কিন্তু প্যানিক অ্যাটাক আসায় অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়। ডাক্তার ঘুমের ওষুধ দেওয়ার পর থেকে এখন ঘুমাচ্ছে। মিতুর ফ্যাকাশে মুখটা দেখতে দেখতে সাজ আচমকা চোখ মুখ খিচে অকথ্য গালি দিয়ে বসে অঙ্কন আর সালমানকে। কিসের দল শতরা? তোদের ছাত্রশক্তির এক একটা বাচ্চা নেতানেত্রীরা আসলে কুত্তার পেট থেকে পয়দা হয়েছে। ওদেরকে জন্ম দিয়েছে রাস্তার ওই নাপাক কুত্তাগুলো। আর তাদের দিনভরে ভজিস তোরা। সাজ, ধমকে উঠল সালমান। সব সময় এক বালের কথা মারাবি না। পরিস্থিতি, পরিবেশ, সবই জানিস। ক্যাম্পাসের খবর তো জানিস না কি হচ্ছে। না জেনে গলাবাজি করবি না বলে দিলাম। পাবলিক বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নতুন নয়। শিক্ষা আর রাজনীতির গতিপথ ভিন্ন হলেও মূল উদ্দেশ্য প্রায় কাছাকাছিই বলা যায়। একটি জাতি বা একটি সমাজকে জ্ঞানের আলো প্রদান করে রাষ্ট্রকে উন্নত আর সভ্য করাই শিক্ষার উদ্দেশ্য। অন্যদিকে সমৃদ্ধ রাজনীতির উদ্দেশ্য জাতিকে উন্নত করা। কিন্তু বাংলাদেশের রাজনীতি পরিবেশ কতখানি সমৃদ্ধ? কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির উদ্দেশ্যই বা কতখানি মহৎ?
এ নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রকৃত সত্য হল, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে যে অপরাজনীতির চর্চা চলছে এবং দেশের প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সংস্কৃতির চর্চা এতটাই বেড়েছে, তা মূলত বহু শিক্ষার্থীদের জন্য বিশাল এক অভিশাপ। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে বলতে গেলে ছাত্র রাজনীতির অংশ না হয়ে উপায় নেই। হলের সিট থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা কেবল ছাত্র রাজনীতিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই পায়। আর এই তথাকথিত নিয়মটি চালু থেকে যাচ্ছে বছরের পর বছর। বাংলাদেশের একটি রাজনৈতিক দল জনশক্তি জাতীয় সংসদ নির্বাচনে পরপর 3বারের মতো ক্ষমতায় এসেছে। এ দলটি ছাত্রশক্তি এই জনশক্তি দলের শিক্ষা প্রাতিষ্ঠানিক অঙ্গ সংগঠন হিসেবে পরিচিত। বিগত 15 বছর যাবৎ এই ছাত্রশক্তির বিরুদ্ধে নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সহিংসতা, জোরপূর্বক পতিতাবৃত্তি ও হত্যার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় নেতাদের ছায়ায় গড়ে উঠেছে ছাত্রশক্তিরই বিভিন্ন দল। দিনে দিনে হয়ে উঠেছে এরা স্থানীয় সন্ত্রাসদের মতো। সাজের বান্ধবী মিতু মেয়েটির সাথে যা ঘটেছে তার পেছনের গল্পটা অনেক পুরনো। অনেক শিক্ষার্থীকে এরকম নির্যাতনের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এই অন্যায় প্রতিহত করার মতো যেন কেউ নেই। সাজের বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশক্তি যে প্যানেল ঘোষণা করেছে আর তার মাঝে 25 সদস্যের প্যানেলে যে নেত্রীগুলো মনোনয়ন পেয়েছে, তাদের ছাত্রছাত্রী কর্মীরাই হলের সকল শিক্ষার্থীদের শাসন করে থাকে সব সময়। অবশ্য শাসনের নামে তা মানসিক, শারীরিক নির্যাতন বলাই উত্তম। হলের কমন রুম, কাফেটেরিয়া, গেস্ট রুম, সারা ক্যাম্পাসেই ছাত্রশক্তির রাজত্ব চলে। এপ্রিলের 4, রাত 1টা 25। 4 রুমের বিশাল ফ্ল্যাটটায় সাজের সঙ্গে বসবাস করেন একজন প্রৌঢ়া। সম্পর্কে যিনি সাজের দাদিই বলা চলে, তবে আপন নয়। বাবার ফুপু হন তিনি। সাজ যখন 3 বছরের অবুঝ বাচ্চা ছিল, তখন থেকে ওই মানুষটি ওর পরিবারের তৃতীয় সদস্য হন। আরও পরিষ্কার করে বলতে গেলে ওকে কোলেপিঠে করে মানুষ করেছেন তিনি। তার সন্তান, নাতিপুতি থাকলেও কেন যেন সাজকে ফেলে তাদের কাছে কখনো ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন না। এই যে কটা দিন সাজ পা ভেঙে দেশের বাড়িতে গিয়ে পড়েছিল, তিনিও গিয়ে ততদিন ওর সঙ্গেই ছিলেন সেখানে। গভীর রাতে বিছানার পরিবর্তে বসার ঘরের সোফায় শুয়ে আছে নির্ঘুম সাজ। ওকে সঙ্গ দিতে এত সময় টিভি চলছিল, কিন্তু টিভির কোনো প্রোগ্রামই ওর মনটাকে ব্যস্ত রাখতে পারছে না বলে বিরক্তিতে বন্ধ করে দিয়েছে। কোনো কিছুই ভুলতে দিচ্ছে না। আজ ওর জন্মদিন। বছর 2 আগেও ও কল্পনা করতে পারেনি এই দিনটা হবে ওর জীবনের অবিস্মরণীয় একটি দিন। এই দিনটা থেকেই ওকে অভ্যাস করতে হবে বাবাকে ছাড়া একা থাকার। কেই বা ভেবেছিল ওর বাবার মতো সৎ, প্রচণ্ড সাহসী একজন ব্রিগেডিয়ার জেনারেল একদম হঠাৎ করে নিখোঁজ হয়ে যেতে পারে। যেই শুনেছে তাকেই অবাক হতে দেখেছে ও। 2 বছরে কত জায়গায়, কতভাবে বাবাকে খোঁজ করেছেন বড় চাচা, কিন্তু যেন হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতোই হারিয়ে গেছে বাবা। একদিন চাচা এসে ভগ্ন গলায় ওকে বললেন, যদি বেঁচে থাকে অমর, তাহলে আল্লাহ একদিন ঠিক ফিরিয়ে দেবেন ওকে আমাদের কাছে। ওই একজনই আছেন ভরসা আর বিশ্বাসের জায়গা। সেই থেকেই সাজ মহান আল্লাহর ওপর বিশ্বাস করে আছে, বাবার সন্ধান ওকে দেবেন তিনি খুব তাড়াতাড়ি। কিন্তু আর কতদিন অপেক্ষা করতে হবে? আদৌ কি বেঁচে আছে ওর বাবা? ভাবতেই বুকটা মুচড়ে উঠল সাজের। চোখদুটোতেও টাটানো অনুভব করল। কান্নাটুকু গিলতে চেষ্টা করে উঠে বসল, সোফা ছেড়ে এসে দাঁড়ালো বাবার ঘরটার সামনে। কিন্তু দরজাটা খুলতে গিয়েও খুলল না। খুব বেশিই কষ্ট দেয় ওকে এই ঘরটা, সহ্য হতে চায় না সেই কষ্ট। বালিশে মুখ চেপে তখন চিৎকার করে না কাঁদলে বুকটা ফেটে আসতে চায়, দমবন্ধ লাগে। এই যে এখনো তাই হচ্ছে। আধারে ডোবা পুরো বাসাটাই এই মুহূর্তে ওকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। যেদিকেই তাকাচ্ছে, সেদিকেই বাবার জলজ্যান্ত অবয়ব দেখতে পাচ্ছে যেন, অথচ এ যে ভ্রম, তা ওর জানা। মা থাকলে ঘরের প্রতিটি কোণায় মায়ের স্পর্শ থাকে। কিন্তু সাজ তো মাকে পায়নি। ও পেয়েছে মায়েরই অনুরূপ বাবাকে। বছরে যে কটা দিন বাবা ছুটিতে থাকত, সে কটা দিনেই ঘরের চেহারায় বদলে যেত। গৃহিণীর মতো ঘর গুছিয়ে রাখা, রান্না করার স্বভাব ছিল বাবার। সে ছুটিতে থাকায় বৃদ্ধা আমেনা দাদিকেও সংসারের কাজ থেকে ছুটিতে রাখত। এই তো এই সোফাতেই বাবা বসত সব সময়।
মাঝে মধ্যে রাতের খবর দেখতে দেখতে আনমনে হয়ে পড়তো, কখনো অবসন্নতায় ঘুমিয়ে যেত। বুক ধড়ফড় নিয়েই ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ল সে ছাদে যাওয়ার জন্য। মনে হচ্ছে, এখনই খোলা আকাশের নিচে না দাঁড়ালে ও মরেই যাবে। কিন্তু লিফটে ঢুকল না। পঞ্চম তলায় ছাদ, 3টা তলা অতিক্রম করতে গিয়ে শরীরটা হঠাৎ নিয়ন্ত্রণ হারাতে চাইল। দ্রুত দেওয়াল চেপে ধরে চেষ্টা করতে থাকলো স্থির দাঁড়িয়ে থাকার, আর মাত্র 3টা সিঁড়ি পেরোলেই ছাদের দরজা। আবছা আবছা চোখে সাজ দেখতে পাচ্ছে ছাদের খোলা দরজাটা। সেই দরজার মুখ জুড়ে হঠাৎই বিশাল এক ছায়া ও কি দেখল। ছায়াটি কি কোনো দীর্ঘদেহী মানুষের, নাকি ভূতপ্রুত? Dura. সত্যি সত্যিই ওর হ্যালুসিনেশন হচ্ছে বোধ হয়। ভাবল, চোখ দুটো বুজে আবার খুলে দেখবে সামনে কিছু আছে কিনা। কিন্তু তা আর সম্ভব হলো না। আধারের মাঝে আরও গাঢ় কোনো আধার ওকে গ্রাস করে নিল নিমেষেই। পুরোপুরি জ্ঞান হারানোর আগেও বুঝতে পারল, যে সিঁড়িতে দাঁড়িয়েছিল সেই সিঁড়ি থেকে নিচের সিঁড়িতে পড়তে শুরু করেছে। অন্ধকার সিঁড়িতে চুপচাপ দাঁড়িয়ে থাকার মাঝে অমন হঠাৎ করে পড়ে যেতে দেখে শেহরজ অবাক হওয়ার সময়টুকুও পেল না। ক্ষিপ্রতার সাথে ছুটে গিয়েই ঝাপটে ধরল নিচে গড়িয়ে পড়তে থাকা সাজকে। তবে চেতনাশূন্য মেয়েটিকে কোলে তোলার সময় বুঝল সে, কমপক্ষে 62 কেজি ওজন সাজের, তার জায়গায় পিয়াল হলে এই সিঁড়ির মধ্যেই শুইয়ে রেখে জ্ঞান ফেরাতোর, কারণ সে বেচারার নিজের ওজনই 65 মিনিটেরও কম সময়ের মধ্যে শেহরজ ভেবে নিল কি করবে সে। সরাসরি ছাদে নিয়ে এলো সাজকে। মেঝেতে ওকে শুইয়ে দিয়েই ছাদের দরজাটা বন্ধ করতে গেল। এই নিশি রাতে আরও কেউ এসে তাকে চমক দিক, তা অন্তত আজ রাতের জন্য চায় না সে। দরজা লাগিয়ে সাজের কাছে ফিরে এসে ফোনের ফ্ল্যাশ জ্বালাল। সে আলোয় দেখল সাজের অগোছাল অবস্থা। বাচ্চাদের মতো মিকি মাউসের কি এক ঢোলা কালো টি শার্ট আর ঢোলা প্যালাজো পরেছে মেয়েটা। টি শার্ট যেমন পেটের ওপর উঠে গেছে, তেমন পাজামারও একই অবস্থা, ডান পায়ের হাঁটুর ওপর উঠে আছে। শেহরজ বসল ওর পাশে। সাজকে আপাদমস্তক দেখতে দেখতে ভাবল, গতকাল সকালবেলাতে দেখে খুব একটা আকর্ষণীয় লাগেনি মেয়েটিকে। বোধ হয় হিজাবের জন্যই। এখন তো বেশ লাগছে। স্বাস্থ্য ভারীর দিকে হলেও দেহসৌষ্ঠব মারাত্মক মোহনীয়। নির্মেদ খোলা পেট, টি শার্টের ওপর থেকে প্রকাশ পাওয়া উরুজের আকর্ষণীয় আকার। শেহরজ ঠোঁট চেপে একটু হাসল, তবে সে হাসি বোঝার উপায় নেই। সাজের কাছে এগিয়ে এসে আচমকা ওর নাক চেপে ধরল সে। কয়েক সেকেন্ড যেতেই জ্ঞান ফিরল সাজের। নাক ছেড়ে দিয়ে শেহরজ সেভাবেই বসে রইল, যেভাবে এতক্ষণ বসে ছিল, এক হাঁটুতে ভর দিয়ে। চোখজোড়া খুলতেই তারা ঝলমলিত আকাশ দেখতে পেল সাজ। সঙ্গে সঙ্গেই মাথায় ক্লিক করল, ও জ্ঞান হারিয়ে সিঁড়িতে পড়ছিল, আর তার আগে ছাদের দরজায় কিছু একটার ছায়া দেখতে পেয়েছিল বোধ হয়। বিড়বিড়িয়ে উঠল তখন, ওটা কি ছিল রে, ভাই? তার আগে ভাইকে জিজ্ঞেস করা উচিত ছাদের মধ্যে কি করে শুয়ে আছেন। চমকে উঠে তড়িৎ গতিতে পাশ ফিরল সাজ। সকালের ওই ছুটিওয়ালা না। ড্যাবডাবিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিশ্চিত হলো, হ্যাঁ, সেই অসামাজিক জঙ্গল চেহারার ব্যাটাই এটা। কিন্তু এখানে কি করছে ওর সাথে? উঠে বসতে বসতেই জিজ্ঞেস করলো, আপনি কি করছেন আমার সাথে? মৃদু হাসল শেহরজ উপহাসের সঙ্গে। বলল ঠাট্টা করে, কিছু তো করছিলাম। টের পাননি? Main. মাথায় আকাশ ভেঙে পড়া বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল সাজ, টের পাবার মতো কি করছিলেন? নাকটাই সবে ধরেছিলাম, তখনই চোখ খুলে ফেললেন। সাজ বুঝল, এই লোকই ওকে সিঁড়ি থেকে ছাদে এনেছে, তারপরও গানও ফিরিয়েছে। কিন্তু কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিল সে। আর লোকটা এত হেয়ালি করে কথা বলছে কেন? ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, সেন্সলেস ছিলাম কত সময়। ঘড়ি হাতে নেই, তাই দেখতে পারিনি সময়। আরে আশ্চর্য, রেগে গেল সাজ এবার শেহরজের হেয়ালিতে। আনুমানিক সময় বোঝারও কি জ্ঞান নেই? আছে, বলে পদ্মাসনের মতো বসল শেহরজ। লাইক 2 মিনিটস ছিলেন সেন্সলেস। উত্তরে কিছু বলল না সাজ, নিজের দিকে খেয়াল দিল এবার। পাজামার বেহাল দশা দেখে দ্রুত ঠিক করে নিল। আর চোখে শেহরজকে লক্ষ্য করল সেই ফাঁকে। ওকেই দেখছে লোকটা কেমন সরাসরি দৃষ্টিতে। প্রচণ্ড অস্বস্তি হলো ওর। যতই নায়ক নায়ক সুরত হোক, নিজের ঘরোয়া পোশাকে এত রাতে অপরিচিত এই পুরুষের সঙ্গে এক দণ্ড আর বসে থাকার সাহস সেই ওর। থ্যাঙ্কস আপনাকে। একদিন পিয়াল ভাইয়ের সঙ্গে আসবেন আমার বাসায়। বলতে বলতে উঠে দাঁড়ালো সাজ।
কিন্তু এ কি? চোখের সামনে হঠাৎ আবার সব দুলে উঠছে কেন? মাথার পেছনে পাশে চিনচিন করছে, খুব চেপে ধরল মুহূর্তেই, নির্ঘাত সিঁড়িতে গড়িয়ে পড়ার সময় চোট পেয়েছে ওখানে। সবটা লক্ষ্য করল শেহরজ বসে থেকেই। বলল, মাথার পিছে আঘাত তো। কাল একবার ডক্টর দেখিয়ে আসবেন। সামান্য ফুলেছে। বরফ দিলেই ঠিক হয়ে যাবে। মাথা ঘুরে পড়লেন কেন হঠাৎ? উত্তর দিল না সাজ। মাথা চেপে চুপটি করে দাঁড়িয়েই রইল। শেহরজ খেয়াল করল, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ও। আবার মাথা ঘুরে পড়ে যায় নাকি কে জানে। উঠে পড়ে কার্নিশের কাছে যেতে যেতে ওকে বলল, 5টা মিনিট বসে ধাতস্থ হন। তারপর ফিরে যান। সাজ তাকিয়ে দেখল, কার্নিশের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ালো শেহরজ। ফ্ল্যাশ ঝালানো ফোনটা রাখলো কার্নিশের ওপর। তারপর প্যান্টের পকেট থেকে লাইটার আর সিগারেট বের করে একটা সিগারেট ধরালো ওর দিকে, পেছনে হয়। তার এমন নির্লিপ্ততা দেখেই কিনা কে জানে, সাজের বিশ্বাস হলো লোকটা ক্ষতিকর হবে না ওর জন্য। যেখানে শুয়েছিল সেখানটিতেই গিয়ে আবার বসে পড়ল তাই। কোথাও কেউ নেই, কোনো শব্দ নেই, বাতাস নেই। আর আকাশে সহস্র সহস্র নক্ষত্রের মেলা ছাড়া একটুও চাঁদের আলো নেই। শেহরজ সিগারেট ফুঁকছে আর তার ভাষা ভাষা সুন্দর চোখ দুটোর পাথুরে চাউনিতে সাজকে পর্যবেক্ষণ করছে। চোখ দুটো বুজে তখন নিজেকে শান্ত, স্বাভাবিক করার চেষ্টা করছে সাজ। আরও খেয়াল করল শেহরজ, সাজের কপাল থেকে ঘাম গড়িয়ে সোজা গলা থেকে টি শার্টের ভেতর চলে যাচ্ছে, গরমটা একটু বেশি। কিন্তু সেও এতটা ঘামছে না, যতটা ও ঘামছে। মেয়েটার কোনো সমস্যা আছে বোধ হয়। হাইপারহাইড্রোসিস নাকি? প্রায় 3 মিনিটের নীরবতা ভেঙে জিজ্ঞেস করল শেহরজ। মাথা তুলে আসক্তিহীন দৃষ্টিতে তাকালো সাজ। শেহরজকে একবার দেখে পুনরায় মাথা নুয়ে ফেলে কয়েক মুহূর্তের মৌনতার পর উত্তর দিল, অ্যাংজাইটি ডিসঅর্ডার। ছোটবেলা থেকেই। এবারও উত্তর দিতে দেরি করল সাজ। কারণটা দ্বিধা। তবে লোকটা যেহেতু দীর্ঘদিন পিয়াল ভাইয়ের বাসায় থাকছে, সেহেতু অনেক কিছুই জেনেছে হয়তো ওর ব্যাপারে, ভবিষ্যতেও জানবে, তাই দ্বিধা কাটানো শেষে জবাব দিল, না, আমার বাবা নিখোঁজ হওয়ার পর থেকে। Oha. হ্যাঁ শুনেছি। কষ্টদায়ক খুব। সিগারেটে শেষ টান দিয়ে শেহরজ জ্বলন্ত অংশটুকু পিছল পায়ের তলায়, তারপর কার্নিশের ওপর চেপে বসতে বসতে জানতে চাইল, প্যানিক অ্যাটাক এসেছে কখনো? Hum. কিন্তু একেবারে জ্ঞান হারিয়ে ফেললেন যে। শারীরিক দুর্বলতার জন্য মনে হয়। তারপর প্রায় সারাদিনই না খাওয়া। শেষ কথাটা বলতেই সাজের মনে পড়ে গেল সকালে এই ছোটলোক ব্যাটা ওকে নাস্তা খেতে দিতে চায়নি বলে মিথ্যা বলেছিল। একই সময়েই শেহরজেরও মনে পড়ল ওই ঘটনাটি। তখনই দুজন দুজনের চোখে চোখ রাখল, দেখতে পেল শেহরজ, সাজের ক্লান্ত, অচঞ্চল দৃষ্টিতে এখন ক্ষোভ ঝরছে তার জন্য। তা দেখে হাসি পেতেই ঠোঁট চেপে হাসিটা আটকাতে চাইল, দ্রুত পারল না। তাই আড়াল করার জন্য দাড়িগোঁফে হাত বুলাতে থাকল। কেন শেহরজ গতকাল ওরকম সংকীর্ণতার পরিচয় দিল, তা জিজ্ঞেস করতে ইচ্ছা করলেও করল না সাজ। আবার অপমানের শোধ নেওয়ার ইচ্ছাও দমাতে পারছে না। কিন্তু কিছুক্ষণ আগের উপকারটি বাধা দিচ্ছে ওর বিবেককে। উপকারের কথা ভুলে যেতে পারলে এক্ষুনি ও বলে দিত, নেমে যান ছাদ থেকে। আমি ছাদে থাকলে কখনো ছাদে পা দেবেন না। প্রথম সাক্ষাতের ঘটনা থেকে আপাতত বেরিয়ে আসতে শেহরজ আগের প্রসঙ্গে ফিরল, মাথা ঘোরা কি থেমেছে? ভালো লাগছে এখন। কিছুটা। ভার কণ্ঠে বলল সাজ। একটু আগের নমনীয়তার আর নেই। বুঝতে পারল শেহরজ, মেয়েটা আর এই মুহূর্তে সহজ হবে না, তাই জিজ্ঞেস করল, তাহলে বলুন তো, আন্টিকে ফোন করে মিথ্যে কেন বলেছেন আমি আপনাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেছি? তাহলে বসতে বলেছিলেন? খিটখিটে মেজাজে বলল সাজ। না, তা বলিনি। বিভ্রান্ত চেহারা শেহরজের, কিন্তু বের হয়ে যেতেও তো বলিনি। মুখে বলেননি। কথার ভঙ্গিমায় আর চোখ মুখের ভাব ভঙ্গিমায় বলেছিলেন। কাটা কাটা জবাব সাজের। Tai. তেরছা হাসল শেহরজ। ফোনটা নিয়ে কার্নিশ থেকে হঠাৎ নেমে এসে বসে পড়ল সাজের মুখোমুখি। কেমন অন্যরকম গলায় বলল, মানুষের ফেসিয়াল এক্সপ্রেশনস বোঝেন? অবশ্যই বুঝি। কঠিন সুরে জানালো সাজ, খুব ভালোভাবেই বুঝি। Aga. তেরছা হাসিটা ফিচলেমতে পরিণত হলো শেহরজের। জিজ্ঞেস করল সাজের চোখে পূর্ণ দৃষ্টিতে চেয়ে, অলসো আই রিডিং? ইয়েস, একটু জোরতাপূর্ণ গলায় বলল সাজ, তাও পারি।
জোরদার কারণ শেহরজের এমন সরাসরি চাহনি ওকে কেন যেন অপ্রতিভ করে তুলছে সব সময়। এমনকি এখনো। ফোনের ফ্ল্যাশটা তখন শেহরজ ওদের দুজনের মাথার ওপর তুলল। স্মিত হাসতে হাসতেই ভাবনাতীত সে বলল সাজকে, আমার চোখ পড়ুন তাহলে, পড়ে বলুন কি পেলেন আমার চোখে। এমন কাছে এসে কখনো কোনো ছেলে চোখ পড়তে বলবে সাজকে, তা সত্যিই অকল্পনীয় লাগছে ওর। তাও আবার 14 ঘন্টা আগে যে ছেলেকে ওর উপস্থিতিতে ভীষণ বিরক্ত হতে দেখেছিল। শ্বাস-প্রশ্বাস যাওবা একটু স্বাভাবিক হয়ে আসছিল সাজের, শেহরজের এমন কাণ্ডে বুক ধড়ফড় শুরু হয়ে গেল ওর আবার। কিন্তু না তাকিয়েও পারল না ওর চোখে স্থির তাকিয়ে থাকা চোখ দুটোই। তারপর কয়েক পলের মাঝেই আবিষ্কার করল ও, সামনের এই নিষ্পলক চোখজোড়া ভীষণ গভীর। সেই গভীরে কি আছে? একবার ওর মনে হলো, নির্দয়তা আর হিংস্রতা। কিন্তু তার মাঝেই আবার যেন অপার মায়া। এ কেমন চোখের ভাষা! যেন কোনো গোলকধাঁধা। না, এমন কোনো চোখ আগে কখনো পড়েনি সাজ। যখন হলো সংসদের নেতা রনির পাল্লায় পড়েছিল, তখন দেখেছিল তার চোখে শুধুই ক্ষমতা আর পয়সার লোভ এবং অহংকারও। যখন ভার্সিটির বড় ভাই অয়নের সঙ্গে জড়িয়ে একবার প্রেমের অভিজ্ঞতা পেতে চেয়েছিল, তখন দেখেছিল তার চোখে কপটতা আর ধূর্ততা। অঙ্ককণের চোখে দেখেছে সে কেবলই সরলতা আর আবেগ। কিন্তু শেহরজের মতো এমন ধাঁধাপূর্ণ লাগেনি তাদের চোখের ভাষা। তবে কি এই লোকটিকে বিশেষভাবে গড়েছে সৃষ্টিকর্তা? নাকি ওর এলোমেলো মনের কাছেই বিশেষ ব্যক্তিরূপ লাগছে? বিস্ময় আর ভাবনার ঘোরে কিছুক্ষণ আগের উদ্বেগ আক্রমণ যে দূর হয়ে গেছে, তা সাজ টেরই পেল না। হঠাৎ বিড়বিড়িয়ে সৌগতোক্তির মতো বলে উঠল, আর ইউ সামওয়ান স্পেশাল? Amy. মেকি বিস্ময়ে বলল শেহরজ। বলেই হেসে ফেলল সে। সাজকে একটু অবাক করে হাসতে হাসতেই দূরত্ব রেখে সরে বসল হঠাৎ। তারপর ওকে বলল, আমি নই এমন কিছু, তবে আপনি হয়তো হতে পারেন এক্সট্রা অর্ডিনারি। শেষ শব্দটি নিচু স্বরে বলল সে। যেন বিশেষ জোর দিল শব্দটিতে, তা মনে হতেই সাজ একটু ঘাবড়ালো বোধ হয়। মুহূর্তেই বিরক্ত হয়ে উঠল, এমন হেয়ালি ফেয়ালি করবেন না তো। অলরাইট, শ্রাগ করল শেহরজ। তো ঘরে ফিরবেন না? জিজ্ঞেস করে আবার আরেকটা সিগারেট জ্বালাতে শুরু করল। তা দেখে সাজ তার প্রশ্নের জবাব না দিয়ে বরঞ্চ তাকিয়ে রইল সরু চোখে। ব্যাটা এত ঘন ঘন সিগারেট ধরাচ্ছে কেন? বিশেষ কেউ বলে ফেলেছে বলে কি এখন বেনসন অ্যান্ড হেজেসের খাপ দেখিয়ে বেশি ভাব নিতে চাইছে? ওর সে দৃষ্টি খেয়াল করল শেহরজ। মৃদুস্বরে সে, সরি ফর আর্লিয়ার ডিসকার্টেসি, বলে এগিয়ে দিল ওকে সিগারেটের প্যাকেটটা। আই ডোন্ট স্মোক, ভুরু কুঁচকে বলে মুখটা ঘুরিয়ে নিল সাজ অন্যদিকে। নির্বিকারভাবে তখন সিগারেটে টান দিতে শুরু করল শেহরজ। জিজ্ঞেস করলো আবারও, ঘরে ফিরবেন না? আরেকটু পর। শুনে একটু হাসল শেহরজ, মুখ ঘুরিয়ে রাখা সাজার দৃষ্টিতে তা দেখতে পেলে অমনি মুখটা ফিরিয়ে জিজ্ঞেস করল তাকে, হাসলেন কেন? Kakana. প্রশ্ন চোখে তাকালো শেহরজ। এই যে মাত্র আমার কথার পর হাসলেন। সাজের গতকালের সেই চঞ্চলতা আর ছেলেমানুষি রাগ দেখে আবারও মুচকি হাসল শেহরজ, বলল, তেমন বিশেষ কোনো কারণ নেই হাসির। কিন্তু গোয়েন্দাদের মতো তাকে দেখতে দেখতে বলল সাজ, আমার মনে হলো আপনি আমার কথা শুনে কৌতুক বোধ করে হাসলেন। কি চমৎকার অবজারভেশন আপনার! বিশেষ কায়দায় ঠোঁট বাঁকিয়ে প্রশংসা গাইল শেহরজ। আমার তো এবার মনে হচ্ছে আপনি সত্যিই এক্সট্রা অর্ডিনারি কেউ। মোটেই না, সঙ্গে সঙ্গেই প্রতিবাদ কণ্ঠে বলে উঠল সাজ। মজা করা ছাড়ুন। আপনি তখন তাহলে আমার কথা শুনেই হেসেছেন, তাই তো? উত্তর দিল না শেহরজ, পেছনে দিকে এক হাতে ভর দিয়ে হেলে বসে সে আকাশ পানে ধোঁয়া ছাড়ছে। তার এই অবজ্ঞা ভাবটা ভালো লাগলো না সাজের, তাই একটু শক্ত সুরেই জিজ্ঞেস করলো আবার, কেন হাসলেন বলুন। জ্ঞান ফেরার পর তখন যেভাবে হুড়মুড়িয়ে উঠে পড়লেন বাসায় ফেরার জন্য, বুঝতে অসুবিধা হয়নি আনসেফ ফিল করছিলেন। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই আবার সেফ ফিল করছেন। বলা শেষে বিদ্রুপপূর্ণ হাসিতে সাজের দিকে তাকালো শেহরজ। কথাটা সত্য। শেহরজ এই সত্যটা বুঝে ফেলায় বিব্রত হয়ে পড়ল সাজ, এরকম কিছু না। অপ্রস্তুত হয়ে সপক্ষে জবাব দিল, কাল সকালেও তো একাই ছিলাম আপনার সাথে। সেটাই তো। কাল আপনি আপনি আজকের মতো আনসেফ ফিল করেননি। উল্টে মনে হলো, শেষে হেয়ালিপূর্ণ আচরণে থেমে গেল শেহরজ।
আর সাজ তার হেয়ালি ঢঙের কথায় কাচুমাচু হয়ে পড়ল। প্রথম দেখাতেই তাকে যে ওর ভালো লেগেছে খুব, তা কি বুঝে ফেলেছে সে? এ আশঙ্কা করে এক্ষুনি এখান থেকে চলে যেতে মন চাইছে। বুঝে ফেললে কি ভাববে ওকে লোকটা? এমনিতেই তো বোধ হয় যেচে পড়ে আলাপ করাই ওকে গায়ে পড়া ভেবে নিয়েছে। তবে অর্ধেক কথা শুনে এত কিছু ভাবছে কেন ও? জিজ্ঞেস করলো শেহরজকে, উল্টে কি মনে হলো? কিছু না। ছাড়ুন এ কথা। বিশ্বাস করছেন দেখে ভালো লাগছে। আপনার ব্যাপারে আজপিয়াল আর আপনার ডার্লিং অনেক কিছুই জানালো আমাকে। ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আপনি। আবার ডিবেটেও দারুণ সুনাম আছে আপনার। তো গ্রাজুয়েশন শেষে কি প্ল্যান আছে? কোনো স্পেশাল প্ল্যান নেই। স্টাডি শেষে এখানেই চেষ্টা করব ভালো কোনো টেলিভিশন চ্যানেলের ক্রাইম রিপোর্টার হওয়ার। খুব ভালো, তবে স্কলারশিপও তো নিতে পারেন। ইচ্ছে নেই। আকাশে মুখ তুলে উদাস গলায় বলল সাজ, দেশেই থাকব। কিছু একটা বলতে চাইল তখন শেহরোজ। কিন্তু কি ভেবে বলল না। সিগারেটে টান দিতে দিতে শুধু দেখতে থাকলো সাজকে। কিছুক্ষণ কথা বলল না সাজও। তবে নীরবতা ভাঙল একটা সময়। সাজ জানতে চাইল, আপনি কোন ভার্সিটিতে গ্রাজুয়েশন করেছেন? দেশের বাড়ি কোথায় আপনার? মাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটি থেকে। আর দেশের বাড়ি বলতে আমার বাবা বড় হয়েছে চট্টগ্রাম শহরে, কিন্তু আমার কখনো থাকা পড়েনি সেখানে। আপনি কি ক্যামব্রিজে অবস্থিত এমআইটি ভার্সিটির কথা বলছেন? বিস্মিত সাজ। ক্যানে চুমুক শেষে সাজ জিজ্ঞেস করল প্রিয়া আর তানহাকে, মিতুর সাথে তোদের কথা হয়েছে? Hayat. কিন্তু কেমন নিষ্প্রাণ লাগছিল ওর গলা। বলল তানহা, ও আসলে ট্রমাটাইজড হয়ে পড়েছে, বুঝলি। প্রিয়া আফসোস করল, সামনেই এক্সাম। ও মনে হয় পড়তেও আগ্রহ পাবে না রে। আমি ওর বড় আপার সাথে একটু কথা বলবো ভাবছি। ওকে বাসায় রেখে শুধু সেবা শুশ্রূষা দিলেই হবে না, আদর যত্নের সঙ্গে ওকে মানসিকভাবে সাহসও যোগাতে হবে। আরো ভালো হতো যদি আমরা ওর সাথে প্রতিদিন দেখা। কথাটুকু শেষ করা হলো না সাজের। ক্যান্টিনের দরজা দিয়ে সাদিয়া, মুন্নি আর লাবণ্যকে ঢুকতে দেখে চোখমুখ কঠিন হয়ে এলো ওর। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এবছর কমন রুম আর ক্যাফেটারিয়ার সম্পাদক হয়েছে ছাত্রশক্তির নেত্রী ইরা মির্জা। সাদিয়া, মুন্নি, লাবণ্যসহ আরও কিছু শিক্ষার্থী আছে, যারা ইরার সাঙ্গপাঙ্গ নামেই পরিচিত ভার্সিটিতে। এরা যে হলে বসত করে, সে হলে এদের দাপটেই অন্যান্য শিক্ষার্থীরা অস্থির। এদেরকে তোয়াজ করে চললে এরা শিক্ষার্থীদের জন্য বড় বোন বা ভাই, আর তোয়াজ না করলে পদে পদে অপমান আর লাঞ্ছিত হওয়ার গল্প শোনা যায় অহরহ। কেবল হলই নয়, কমন রুম আর ক্যাফেটারিয়াতেও এদের একই প্রতাপ। যে জন্য সাজ অধিকাংশ সময়ই মেয়েদের হলের ক্যাফেটারিয়া এড়িয়ে চলে। আদতে এদের আনাগোনা যেখানে বেশি থাকে, সেই স্থানগুলোতেই সাজ মারাতে চায় না। ওরা আজকে ওদের বাপের সম্পত্তির ক্যান্টিন ছেড়ে এখানে কেন এসেছে? প্রিয়া বলল ফিস অফিসিয়ে। কিন্তু সাজ হঠাৎ ধমকে উঠল ওকে, বললে স্বাভাবিকভাবে বল। ফিসফিস করছিস কেন? থতমত খেয়ে প্রিয়া কোনো কথায় আর বলল না। তানহা তা দেখে হাসল, তবে সাজকে বলল, তুই তো আর হলে থাকিস না, তাই আমাদের ফিস অফিসানির কারণও বুঝবি না। Buji. আর বুঝি বলেই ভয় করতে বারণ করি তোদের। আমরা সাধারণ শিক্ষার্থী সবাই এক হলে ওদের ক্ষমতা ছিল কারো জীবন নষ্ট করার। গত বছর র্যাগিংয়ের নামে প্রান্ত ছেলেটাকে রাতভর উলঙ্গ করে নির্যাতন করেছিল শাখা ছাত্রশক্তির 2 জানুয়ার, রাত 12টা থেকে 4:30 পর্যন্ত লালনের হলে এই ঘটনা ঘটেছে, তা কিন্তু হলের সবাই জানে। অথচ কারো প্রতিবাদ করার সাহস নেই। তার আগের বছরের ঘটনা ভুলে গেছিস, সাজ? তানহার মুখে তাচ্ছিল্যের হাসি। বলল সে, ওই বছরে কত বড় ক্রাইম করল স্বামী স্ত্রী স্টুডেন্ট দুটোর সঙ্গে। স্টুডেন্টরা ক্যাম্পাসে কত হইচই সৃষ্টি করেছিল সেজন্য। মিডিয়াতেও গেল ঘটনাটা। অথচ তাতে কি লাভ হলো, বল? পুলিশ ঠিকই আটক করেছিল রেপিস্টদের, কিন্তু বিচার আর হয়নি। ওই বছর প্রথম বর্ষের 2জন শিক্ষার্থীর সঙ্গে ঘটেছিল ঘটনাটা। তারা স্বামী স্ত্রী হলেও তাদের মধ্যে ভার্সিটির হলে সিট পেয়েছে কেবল মেয়েটি। আর ছেলেটি গণরুমে থাকত। কারণ শামসুল আলম হলে বিবাহিত দম্পতিদের জন্য থাকা সব সিট বুক ছিল। কথা ছিল সিট ফাঁকা হওয়ার পর ওরা সেই হলে থাকতে পারবে। এই ভার্সিটিতে গণরুমে থাকা শিক্ষার্থীদের শৃঙ্খলা শেখানোর সংস্কৃতি চলে গেস্ট রুমে।
সেই ছেলেটি একদিন ক্যাফেটেরিয়ার ভেতর ছাত্রশক্তির জুয়েল নামের এক নেতার সামনে দিয়ে যাওয়ার সময় সালাম করেনি তাকে, তারপর আরেকদিন ওদের সভা মিছিলে ছেলেটিকে যোগ দেওয়া হুকুম দিয়েছিল ওরা। কোনো কারণবশত ছেলেটি যেতে পারেনি। এরপর থেকেই ছেলেটিকে নানান বাহানায় অপমান, অপদস্থ করতেই শুরু করে ছাত্রশক্তির কর্মীরা। কিন্তু এই সাথে মেয়েটিও ওদের দ্বারা বহুবার উত্ত্যক্তের শিকার হয়। আর এর মাঝেই এই দম্পতি শামসুল আলম হলে সিট পায়। তারপর মূল ঘটনাটি ঘটে জনশক্তির সমাবেশের দিন। মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় সমাবেশে থাকতে পারবে না বলে ছেলেটি জুয়েলের দলের কাছে যায় হলে ফেরার অনুমতি নিতে। স্বাভাবিকভাবেই তখন জুয়েলরা তাদের যাওয়ার অনুমতি দেয়। শামসুল আলম হলো সেদিন ফাঁকায় ছিল। তারা হলে ফেরার পরই ওই তথাকথিত নেতা জুয়েল সহ ওদের 4 জন শিক্ষার্থী কর্মী হঠাৎ হলে চলে আসে। ছেলেটিকে খুব নির্যাতনের পর তাকে আটকে রেখে মেয়েটিকে 6 জন মিলে ধর্ষণ করে। হইচই সৃষ্টি করেছিল। কিন্তু অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আওয়াজ তোলার কাজটা কি করেছিল? এই কুত্রাশক্তিদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারার সাহস না করতে পারলে সারা জীবনই এদের কাছে গোলামের মতো হয়ে থাকতে হবে। প্রচণ্ড মেজাজে সাজ একটু উঁচু গলাতেই বলে ফেলল। ক্যান্টিন মালিকের সাথে কথা বলতে এসেছে সাদিয়ারা। প্রিয় এক ছাত্রশক্তি নেতার জন্মদিন উপলক্ষে খানাপিনার আয়োজন করবে ওরা। তারই ব্যবস্থা করার ব্যাপারে আলোচনা করছিল। এর মাঝেই লাবণ্য মেয়েটির নজর সাজের টেবিলে ছিল শুরু থেকে। কারণ সাজকে মিতুর কাছের বন্ধু হিসেবে ছাড়াও সব থেকে বেশি ভালো চেনে ওরা হলো সংসদের নেতা রনির প্রেমিকা হিসেবে। আর এই রনিকে ঘিরে ভার্সিটির বহু মেয়ের মাঝেই আগ্রহ রয়েছে। কেননা ক্ষমতার সঙ্গে রনি ছেলেটি দেখতে শুনতেও ভালোই, সেই রনি গত বছর 2য় বর্ষের এক ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। আর সে খবর আলোর গতিতে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে, সেই থেকে সাজকে ঘিরে কত মেয়ের হিংসাত্মক মনোভাবের সৃষ্টি হয়েছে, তা সাজেরও জানা নেই। সে মেয়েদের ব্যতিক্রম নয় সাদিয়া, লাবণ্য, মুন্নিও। সাজের কথার শেষ বাক্যটি চট করেই কানে পৌঁছল লাবণ্যর। ছাত্রশক্তিকে গালি দিয়ে কুত্তা শক্তি বলে থাকে অনেকেই, সেটা কারোই অজানা নয়। সাজের বলা এই কথাটি সাদিয়া আর মুন্নিকে অবগত করতে দেরি করল না সে। ক্যান্টিনে এখন সাধারণ শিক্ষার্থীদের ভিড় বেশি, সবাই সকালের নাস্তা সারছে। সাদিয়া তীক্ষ্ণ চোখে সাজকে দেখতে দেখতে ভেবে ফেলল, এই মুহূর্তে ওরা কিভাবে অপদস্থ করবে সাজকে এবং এত স্পর্ধার জন্য কি শাস্তি বরাদ্দ করবে। ক্যান্টিন মালিকের সাথে কথাবার্তা বলা শেষে সাদিয়া বান্ধবীদের নিয়ে বেরিয়ে এলো ক্যান্টিন থেকে। তারপর ফোন করলো কাউকে। রনির সাথে সাজের সম্পর্ক ভেঙে গেলেও কোনো এক অজ্ঞাত কারণে রনি সাজের প্রায় সব রকম খবরই রাখে। সাজের জন্য তার মাঝে নাকি এখনো গাঢ় অনুভূতি রয়ে গেছে। এজন্যই ছাত্রশক্তির অন্য কোনো কর্মীরা সাজকে বিরক্ত করা বা প্রেমের প্রস্তাবও দেওয়ার চেষ্টা করে না। কিন্তু বর্তমান ছাত্রশক্তির মাঝে নতুন একটি মুখের জন্ম হয়েছে, মাস্টার্সের এক ছাত্র। মাত্র 4 মাসের ব্যবধানে ছাত্রশক্তির একজন কর্মী হিসেবে এই ছাত্রের কিছু কর্মকাণ্ড আর বুদ্ধিমত্তা ছাত্রশক্তির সভাপতিকে এত বেশি প্রভাবিত করেছে যে, সংগঠনের সাধারণ সম্পাদকের থেকেও এই ছাত্রের প্রতি বেশি আস্থাবান হয়ে পড়েছে সে। অথচ এজন্য কখনো ক্যাম্পাসে সেই ছাত্রকে শিক্ষার্থীদের সঙ্গে বা কোনো মিটিং, মিছিল, সমাবেশে অন্য কোনো নেতাকর্মীদের সাথে অহংকার, দাম্ভিকতা, দাপট নিয়ে চলতে দেখা যায়নি। বাংলাদেশ জনশক্তির সভাপতি মহসিন খন্দকারের জন্য কিছু করতে পারাটাই নাকি তার জন্য বড় কিছু। আর তাই কোথাও জনশক্তি বা ছাত্রশক্তির বিন্দুমাত্র বদনামও সে সহ্য করতে পারে না। প্রতিবাদের আগুন জ্বলে ওঠে তার 2 চোখে। ছেলেটি সাদিয়াদেরই ব্যাচমেট। গত 4 মাসে মিছিল, সমাবেশে ওদের সঙ্গে বেশ কবার দেখা সাক্ষাৎ হয়েছে তার। ভালো সম্পর্কও তৈরি হয়েছে। তার চালচলন, কথা বলার ভঙ্গিমা যথেষ্ট আকর্ষণীয়, আচরণ ভীষণ বন্ধুসুলভ। অথচ মায়া মায়া মুখটাতে কেমন কাঠিন্য আর চোখে নিষ্ঠুরতা। আজকাল তাই ছাত্রশক্তির নেত্রী সদস্যদের মাঝেও তাকে নিয়ে আলোচনা চলে বেশ। মিনিট 20 পর নাস্তার পর্ব চুকিয়ে সাজ বান্ধবীদের সঙ্গে বের হলো ক্যান্টিন থেকে। 12:30টায় ক্লাস। নিজেদের ফ্যাকাল্টির দিকে রওনা হবে ওরা। সে সময়ই সাজ থমকে পড়ল কয়েক হাত দূরত্বে দাঁড়ানো কজন ছেলেমেয়ের মাঝে দারুণ এক দৈত্যকে দেখে।
গতরাতের কিছু স্মৃতি নিমেষেই মানসপটে এসে ভিড়তেই মেঘ গম্ভীর সাজের ঠোঁটের পাশে আনমনেই রোদ ঝিলিক দিল। এতদিন যদি ভার্সিটি মিস না দিত, নিশ্চয়ই এভাবে চলতে পথে এক আধবার দেখা হতো তাদের। আজকে আর সবগুলো ক্লাস করা হবে না, মন খারাপের গলায় বলল তানহা। Kenna. চলতে চলতে সাজ জিজ্ঞেস করল। দৃষ্টি নিবন্ধ তখন সামনের সেই মানুষটির দিকে। 3টায় টিএসসিতে ছাত্রশক্তির সমাবেশ আছে তো, বলল প্রিয়া। সাজের কানে সে কথা পৌঁছলেও পূর্ণ মনোযোগ অদূরের জটলাটিকে ঘিরে। সে জটলার মাঝে উপস্থিত ইরা মির্জাসহ তার সাঙ্গপাঙ্গ, আরও কিছু শিক্ষার্থী আর শেহরোজ। এদের সঙ্গে শেহরোজকে দেখে একটুও ভালো লাগলো না ওর। কি করছে সে এদের সাথে? জবাবটা পেতে সময় লাগলো না সাজের। জটলার পাশ ঘেঁষেই যাচ্ছিল সাজ। এই দাঁড়াও, কথাটা এলো এক ছেলের থেকে তখনই। ভ্রু কুঁচকে সাজ দাঁড়িয়ে পড়ল। জিজ্ঞেস করল, কাকে বললেন? Amaki. হু, তোমারই, জবাব দিল ইরা। তারপর আদেশ গলায় বলল, দরকার আছে তোমার সাথে, গেস্টরুমে চলো। কিন্তু হাত ধরি দেখল সাজ, আমার ক্লাস আছে এখন। সরি, যেতে পারছি না তাই। নির্বিকার গলায় জানিয়ে সে শেহরোজের দিকে তাকালো। তাকিয়ে আছে তখন শেহরোজও। ও যাবে না আপা, বলল সাদিয়া, ওর তোত্তারামি স্বভাব আছে শুনছি। রনি ভাইয়ের জন্য আশকারাও হেব্বি। প্লিজ কারেক্ট দ্য ওয়ার্ডিং, সঙ্গে সঙ্গেই বলল সাজ। প্রতিবাদটা স্পষ্ট টের পেল প্রত্যেকে ওর কঠিন হয়ে ওঠা মুখটা দেখে। বলল আবারও, রনি ভাইয়ের জন্য আমার কোনো কিছুই হেব্বি নয়। কিন্তু বুঝিনি আপু, কোন ব্যাপারে আশকারা বেশি দেখেছেন আমার? এই, ওরে গেস্টরুমে নিয়ে আয় তো, বসে কথা বলা যাক। ইরা সাদিয়াদের নির্দেশনা দিয়েই শেহরোজকে বলল, তোমারে খালি খালি ডাকছে সাদিয়া, বুঝছো রোজ। এসব ফালতু ব্যাপারে তোমার সময় নষ্ট করা লাগবে না। তুমি সরাসরি টিএসসিতে চলে যাও। ডেকেছেই যখন, লেটস সলভ দ্য ম্যাটার। গেস্টরুমে যেতে হবে না কাউকে। বলে শেহরোজ ঠান্ডা সুরে জিজ্ঞেস করল সাজকে, ক্যান্টিনে বসে যা যা বলছিলে, সেটা আবার রিপিট করো এখন। কয়েক পলের জন্য মুখ হয়ে গেল সাজ। রোজ নামটা গত 2 মাসে বেশ কবার শুনেছে সে সালমান আর অঙ্কনের মুখে। ছাত্র শক্তির নেতাকর্মীদের ভেতর নাকি ইদানিং টুকটাক দ্বন্দ্ব, বিরোধ চলছে এই নামের মানুষটিকে নিয়ে। কারণ তাদের জোরালো প্রতিবাদ হলো, হুট করে এসে জুড়ে বসেছে ছেলেটি সবখানে। সাধারণ এক ছাত্র থেকে রাতারাতি হিরো বনে গেছে ছাত্রশক্তির সভাপতি রুবেলের কাছে, এমনকি ছাত্রশক্তির বহু কর্মীদের কাছেও। যে কোনো কাজে বা ছাত্রশক্তির যে কোনো বৈঠকে সবার আগে ডাক পড়ে এখন রোজ নামের ছেলেটির। ব্যাপারটি তাই রীতিমতো অন্যান্য নেতাদের কাছে হয়ে উঠেছে বাড়াবাড়ি আর হিংসার। এবং এই ছেলে জনশক্তির জন্য কতটা নিবেদিত, সেই গল্পও শুনেছে সাজ বন্ধুদের কাছে। নিজের পকেটের টাকাও নাকি দেদারসে খরচা করছে সে ছাত্রশক্তিতে যুক্ত হওয়ার পর থেকে। আর এজন্যই অসংখ্য কর্মীদের বিরাট একটা অংশ ভক্ত হয়ে উঠেছে রোজের। কি বকা সাজ! প্রথমবার শেহরোজ নামটা শোনার পর একবারও ওর মাথায় এলো না এই সেই ছাত্রশক্তি নামক সন্ত্রাস সংগঠনের নতুন এবং ভবিষ্যৎ নেতা রোজ। তার বাহ্যিক সুন্দরতায় মুগ্ধ হয়ে পড়েছিলি বলেই বুঝতে পারেনি সে। Ah. প্রমাণিত আবারও, কারো বাহ্যিক রূপই ভেতরের সত্যটা প্রকাশ করে না। ধাক্কাটা সামলে সাজ স্মিত হাসল। দীর্ঘ কনভারসেশন, ভাইয়া, কিন্তু আপনারা রেসপেক্টেড সিনিয়র যেহেতু, তাই ক্লাসটা মিস করে হলেও বলা উচিত বোধ হয়। ইরা মির্জা মনে মনে অবাকই হচ্ছে সাজের কথাবার্তার ধরন দেখে। গত 15 বছরে ছাত্রশক্তি রাজধানীতে কতটা আতঙ্কের, তা কি এই মেয়ের ধারণা নেই? ছেলেগুলোর বাঁকা নজরে একবার পড়লে কি হতে পারে, সে ধারণাও কি নেই? পরে তো 3য় বর্ষে। নিশ্চয়ই দেখেছে, বিগত বছরগুলোতে কত শিক্ষার্থীকে ভুগতে হয়েছে এবং বর্তমানেও হচ্ছে কেবল ছাত্রশক্তির বিরুদ্ধাচারণ করার জন্য। তারপরও মেয়ে হয়ে এত সাহস। শুধুই কি রনির সুনজরে আছে বলে? কথা ঘুরিয়ে নে, সাজ ফিসফিসিয়ে সাবধান করল তানহা। প্লিজ মাথা গরম করে বাকবিতণ্ডায় জোরাস না। এই রোজের ব্যাপারে অনেক কিছু শুনেছি। পরে জানাবো তোকে। কথাগুলো শুনে সাজ কিছু একটা ভাবল। বান্ধবীর অনুরোধে রাজি হলো কি হলো না, তা মুখ দেখে বোঝা গেল না। শেহরজ চুপচাপ চেয়ে আছে তখন ওর দিকে।
তার অপেক্ষার অবসান ঘটিয়ে সাজ হঠাৎ আঙুল তুলে ইশারা করল সাদিয়াদের দিকে। আমার বান্ধবীকে এরা নিজেদের রুমে ডেকে নিয়ে রাতভর টর্চার করেছে, যার জন্য আমার বান্ধবী মরতে মরতে বেঁচে ফিরেছে। তাই এদেরকে গালি দিয়েছি ছাত্রশক্তির কুত্তা বলে। এই মেয়ে, চেঁচিয়ে উঠল সাদিয়া। তুমি না জাইনা মিথ্যে ব্লেম দিচ্ছ কোন সাহসে? প্রমাণ দিতে পারবা তোমার বান্ধবীরে আমরা টর্চার করছি? আমার বান্ধবী গতকাল দুপুরেও মেডিকেলে ভর্তি ছিল, সাদিয়ার চেয়েও বেশি গলা চড়ার সাজ। রাত দুটোই ওকে হলো থেকে সেন্সলেস অবস্থায় হসপিটাল নিয়ে যায় তানহা আর প্রিয়া। ওদের সঙ্গে ছিল আমার বন্ধু সালমান, অঙ্কন। ওরা দেখছে আমরা টর্চার করছি তোমার বান্ধবীরে, বলল লাবণ্য। মিতুর হলের প্রত্যেকে সাক্ষী, ওকে যখন ডেকে নেওয়া হয় তখন ও দিব্যি সুস্থ ছিল। রাগে চেঁচিয়ে উঠল সাজ, তাহলে আপনাদের রুম থেকে ও গায়ে জখম নিয়ে বের হলো কেন? সারা রাত ও রুমের বাইরে থেকেছে কেন? প্রত্যেকের রুমে রুমে বালতি ভর্তি পানি টেনে দিয়েছে কেন? তারা বলেছিল দিতে। ক্যান্টিনের আশেপাশে থাকা সকল শিক্ষার্থী দাঁড়িয়ে পড়ল সাজের চিৎকারে। ব্যাপারটা কোনা চোখে দেখতে পেয়েই সাদিয়াদের মুখ খোলার আগেই সে মুখ খুলল আবার। ওর মেডিকেল রিপোর্টে ওর শরীরের ইনজুরি স্পষ্ট উল্লেখ আছে। প্রমাণস্বরূপ সেটা আমি যদি দেখাতে পারি, কি করবেন? প্রশ্নটা রাখল সে শেহরোজের চোখে চেয়ে। কালকের মধ্যে রিপোর্ট এবং 3 জন সাক্ষী হাজির করবে, উত্তর দিল শেহরোজ মুহূর্তেই। Tarapara. চোখে তিরস্কার নিয়ে মুচকি হাসল সাজ। তারপর কি? সেটা সবকিছু হাজির করার পরই যেন। আর যদি সাক্ষী না রাখতে পারো, বাক্যটা শেষ করল না শেহরোজ। ক্লাসে যাও এখন, ধীর গলায় সে আদেশ দিল সাজকে। গনগনে তপ্ত ঢাকা। আর এই তপ্ত দুপুরে ছাত্রশক্তির সমাবেশ শুরু হয়েছে রাজু ভাস্কর্যে। ভার্সিটির প্রতিটা হলের শিক্ষার্থী প্রায় উপস্থিত, কেন্দ্রীয় ছাত্রশক্তির সকল নেতারাও উপস্থিত। ভাষণ চলছে এখন ভার্সিটির সভাপতির। এর মাঝেই টিএসসিতে এসে পৌঁছল সাজ। গরমে অতিষ্ঠ সে কল করল অঙ্কনকে। অঙ্কন রাজু ভাস্কর্যের পাদদেশে তখন। ওর কল পেয়ে ভিড় থেকে বেরিয়ে এলো। দেখতে পেল তানহা আর প্রিয়ার সঙ্গে দাঁড়িয়ে আছে ও। কাছে এসেই জিজ্ঞেস করল, তুই কি করিস এখানে? তোরা যা করতে এসেছিস, চোখে মুখে বিরক্ত নিয়ে বলল সাজ। আমিও তাই করতে আসছি। সন্নিগ্ধ অঙ্কন, কোনো মতলব নিয়ে আসছিস তুই? বলে সে জিজ্ঞেস করল তানহা, প্রিয়াকে, এই, ও কি জন্য আসছে রে? শখের ঠেলায় প্রিয়াও বিরক্ত নিয়ে বলল, বলেছিলাম ক্লাসগুলো করতে, আমরা যাতে পড়ে ব্যাকআপ পাই ওর থেকে। ও শুনল না, ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে এলো। সে নাকি সমাবেশে থাকবে। তোর অত গোয়েন্দাগিরি করতে হবে না, এক ধমক বসালো সাজ অঙ্কনকে। কুত্তা শক্তির সমাবেশে আসতে গিয়ে কুত্তা মরা গরমে শেষ। পানির ব্যবস্থা করার জন্য ডেকেছি তোকে। আইছে আমার রানী এলিজাবেথ। ব্যঙ্গোক্তি শেষে অঙ্কন বলল, বেলা 5টা পর্যন্ত থাক, নাস্তা পানি পাবি। আর শখ মিটে গেলে বল, রিকশায় উঠিয়ে দিই। দিবি না তুই? চোখে পড়লে এনে দিয়ে যাব। এখন বের হওয়ার উপায় নাই। থাক তোরা। হনহনিয়ে চলে গেল অঙ্কন। একটু যে ছায়াতে দাঁড়াবো। দেখ সেসব জায়গাও আমাদের মিস ওয়ার্ল্ড নেত্রীরা দখল করে আছে। করোনায় ঘাম মুছতে মুছতে আফসোস করল তানহা। সাজ কাউকে খোঁজার মতো আশেপাশে নজর ঘোরাচ্ছিল। কয়েক মিনিট যেতে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়েও গেল সে। বান্ধবীদের বলল, কোথাও ছায়া পেলে সেখানে চলে যাস। আমি আসছি একটু পর। কোথায় যাবি? জিজ্ঞেস করল তানহা। সাজ জবাব না দিয়ে পানি বিক্রেতা এক লোককে দেখে সেদিকে চলে গেল, এক বোতল পানি কিনে তারপর এগোলো সামনে। দুটো মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে কাগজের পাখায় বাতাস নিচ্ছে আর গল্প করছে একে অপরের সাথে। হঠাৎ ওদের কাছে এসে জিজ্ঞেস করল সাজ, কি খবর তোমাদের? মেয়ে দুটোর একজনের নাম তিশা, অন্যজন পাখি। ওরা মিতুর রুমমেট। মিতুর রুমে কেবল এ দুজনই আছে মিতুকে পছন্দ করার জন্য, তাছাড়া আরেকটি বিষয় হলো, এরা রুমের মাঝে সকলের জুনিয়র। সাজের সঙ্গে পরিচয় হয়েছিল একদিন মিতুর রুমে গেলে। বেশ ভালোই লেগেছিল তখন এদের। আবার সাজকেও ওদের খুব পছন্দ হয়। কারণটা অবশ্য সাজের বেশভূষা আর শারীরিক গঠন। ওর গতানুগতিক পোশাক হলো বিশাল ঘেরের স্কার্ট, শার্ট আর হিজাব নয়তো স্কার্ফ।
এই গতানুগতিক ধারার পোশাকটাই ভীষণ সুরুচিসম্মত লাগে ওদের কাছে, আর তার থেকেও ওদের বেশি ভালো লাগে বলিউডের নায়িকার মতো সাজের দীর্ঘ উচ্চতা, ভারী স্বাস্থ্য ও শরীরের সুন্দর গঠন। যদি উজ্জ্বল ফরসার বদলে ধবধবে ফর্সা হতো সাজ, তাহলে তো ওকে ভেনাস দেবী বলে বসো তোরা। মিতু হলে থাকতে ওরা প্রায়ই মিতুর কাছে সাজের প্রশংসায় গলে পড়ত। চঞ্চল হাসল তিশা, এই তো, আপু। কেমন আছেন আপনি? অনেকদিন পর দেখলাম আপনারে। আছি ভালোই। হ্যাঁ, বেশ অনেকদিন পর দেখা। একটু কথা বলতে এলাম তোমাদের সাথে। সময় হবে? আরে হুদাই দাঁড়াই আছি, আপু। সমাবেশকে ইঙ্গিত করে বলল পাখি। সময়ের কথা আর কি বলবো। আসলেই একটা টর্চারের মতো এক। সমর্থন করল সাজ। তিশা ঘাড় দুলাল। আপনারা যারা বাসা থেকে আসা যাওয়া করতে পারতেছেন, তারা সত্যিই এইসব টর্চার থেকে বেঁচে যাচ্ছেন। কি আর করা। এক পল চুপ থাকল সাজ। তারপরই মূল প্রসঙ্গ তুলল সে, মিতুর সঙ্গে যেটা হলো। আমি ভাবতেও পারিনি ওর মতো সরল মেয়েটাকে এত কঠিন নির্যাতন সইতে হবে। আমার তো কান্নায় চলে আসছিল আপুর অবস্থা দেখে। মেয়ে হয়ে আরেকটা মেয়েরে ওরা কেমনে মারতে পারলো? বলল পাখি। আমি না, চুপচাপ এটা মেনে নিতে পারছি না। অকারণে ওকে কেন মারধর করলো ওরা? আর আজকে মিতুর সঙ্গে হয়েছে, কালকে যে তোমাদের বা অন্যদের কারো সাথে হবে না, তার তো ঠিক নেই, তাই না? সত্যি। আমাদের রুমে ফোর্থ ইয়ারের যে দুইটা আপু আছে না, ওরাই আসলে এই মারটা খাওয়াইছে মিতু আপুরে। মিতু আপু রুমের ভেতর একটু বেশি পড়াশোনা করত, নামাজ কালাম পড়তো, আমাদেরও পড়তে বলতো, আমরাও আপুর জন্য প্রতিদিন নামাজ পড়ার তাগিদ বোধ করতাম। এই সামান্য বিষয়গুলো নিয়ে মিতু আপুর সাথে ওই দুইজন খালি খালি ঝগড়া লাগাত, বকাঝকা করতো আপুরে। শুধু এই কারণে ওকে এত খারাপভাবে টর্চার করা হলো? সাজখব গলায় জিজ্ঞেস করল। Na apu. তিশা জানালো, ওদের এত রাগ হওয়ার কারণটা কি তোমারে বলি? মিতু আপু তো চুপচাপ থাকা মানুষ, ওরা যতই বকাবকি করত তাও আপু কোনো উত্তর দিত না, কিন্তু একটা মানুষ কতদিন আর চুপচাপ অপমান, গালাগালি সহ্য করতে পারে? আপু এই ঘটনার 2 দিন আগে ওদের কথার জবাব দিছিল। রাগটা হলো এখানেই যে, জুনিয়র হয়ে মুখে মুখে তর্ক করছে আপু। কিন্তু শোধটা নেবে কিভাবে রুমের ভেতর? তাই সাদিয়া আপুদের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলছে মিতু আপুরে নিয়ে। আর সাদিয়া আপুদের আবার রাগ ছিল বেশিরভাগ সমাবেশ, র্যালিগুলোতে মিতু আপু হলেই থাকতো না, ফাঁকি দিত। না, মিতু ফাঁকি দিতে চাইতো না কখনোই। সে প্রচণ্ড ভীতু স্বভাবের। অসুস্থতা নিয়ে হলেও সে এসব সমাবেশ, মিছিলে অংশ নিত শুরুতে। কিন্তু সাজেরই সেটা পছন্দ হতো না। তাই যেদিন এসব হওয়ার খবর শুনত, সেদিনগুলোতে জোর করেই মিতুকে নিজের বাসায় এনে রাখত। এমনকি টানা 2-4 দিনেও মিতুকে হলে যেতে দিত না সে। তবে কি ওরে কাজেই মিতুকে ভুগতে হলো। বুকের ভেতর চেপে রাখা আগুন আরো দাউদাউ করে উঠল ওর মুহূর্তেই। জানালো তিশাকে, আমাকে আল্টিমেটাম দেওয়া হয়েছে, জানো। মিতুকে হসপিটাল নেওয়ার মেডিকেল রিপোর্ট আর এই টর্চার যারা করেছে তাদের বিরুদ্ধে 3জন সাক্ষী কালকের মধ্যে হাজির করতে হবে ছাত্রশক্তির এক কর্মীর কাছে। ও আল্লাহ! তোমারে কেন আল্টিমেটাম দিছে? আঁতকে উঠল পাখি। তার আতঙ্কিত চেহারাটা দেখে সাজের আশা কমে এলো। ও যে উদ্দেশ্যে সমাবেশে এসেছে, তা বোধ হয় পূরণ হবে না। এই মেয়ে দুটোই ওর ভরসা ছিল। এরা হলে ফেরার আগে এদের সাথে তাই কথা বলতে ছুটে এসেছে ও। কিন্তু যদি এভাবে ভয় পায় এরা, তাহলে সাক্ষী কিভাবে হাজির করবে সে? আমি আজ সকালে ক্যান্টিনে সাদিয়া, লাবণ্যদের সরাসরি ব্লেম করেছি ওই কর্মীর সামনে। ইরা মির্জাও ছিল সেখানে। কোন কর্মী? আপু। রনি ভাইয়া থাকতে তোমারে আল্টিমেটাম দেওয়ার সাহস হলো কার? জিজ্ঞেস করল তিশা। এমনিতেই রোদে আর টেনশনে মাথা গরম। তার মাঝে ছোট বোনদের কাছেও রনিকে নিজের সাথে জোড়াতে দেখে বিচ্ছিরি একটা গালি দিয়ে ধমকাতে মন চাইল সাজের। মিনিটখানিক চুপ থেকে শান্ত হয়ে বলল তিশাকে, রোজ নাম শুনেছ নাকি? ছাত্রশক্তির ফিউচার নেতা হবে হয়তো। Roha. হ্যাঁ, শুনছি তো, জানালো তিশা। দেখছিও কিছুদিন। আরে এই লোক নেতা হলে বিরোধী দলের পোলাপানের সামনে দাঁড়ালেই প্যান্ট ভিজায় ফেলবে, আমার তো দেখলেই কেমন ইংলিশ মুভির কুখ্যাত গুন্ডাগুলোর মতো লাগে। অদ্ভুতভাবে চোখমুখ খিচে বলল পাখি। আসলেই, সহমত জানালো তিশা।
মেয়েগুলো যে কেমনে ওনার ওপর ক্রাশ খায় আল্লাহ মালুম। Dura. বিরক্ত বাড়ছে সাজের। মূল প্রসঙ্গ থেকে সরে পড়ছে বাচাল মেয়ে দুটো। তাই দ্রুত কথা শুরু করলো সে। আচ্ছা শোনো, রোজই আমাকে আলটিমেটাম দিয়েছে। এখন আমি মেডিকেল রিপোর্ট তো দেখাতে পারবো, কিন্তু সাক্ষী ম্যানেজ করতে পারলে সাদিয়াদের চরম একটা শিক্ষা দেওয়া যেত। দেখো, আমি জানি তোমরা ভয় পাও ছাত্র শক্তির নেতাকর্মীদের, কিন্তু একবার প্রতিবাদী হও। তোমাদের দেখাদেখি আরো অনেকেই হবে তখন। হলে ক্যাম্পাসে র্যাগিংয়ের নামে যে অমানবিক নির্যাতনটা চলে সেটাও বন্ধ হবে। সাদিয়াদের মতো সিনিয়রদেরও বিচার হবে। আমি মিতুর জন্য বিচার চাই। ক্যান্টিনে সবার সামনে তাই দোষারোপ করেছি সাদিয়াদের। তোমরা কি মিতুর জন্য সাক্ষী দেবে? প্লিজ, বোনেরা আমার। এই অনুরোধে দুজনেরই মুখ কাচুমাচু হয়ে গেল। সাক্ষী দেওয়া মানে যে হলো থেকেই বের হয়ে যাওয়া, কিংবা এর চেয়েও খারাপ কিছু যদি হয় ওদের সাথে। মিতুকে সামান্য তর্ক করার জন্য এতটা ভুগতে হলো। সেখানে ভার্সিটির নেত্রীদের বিরুদ্ধে সবার সামনে সাক্ষী দিতে গেলে ওদের জীবনটাও তো নষ্ট হতে পারে। মাফ করো, আপু। আমার এত সাহস নাই, তিশা অনুতপ্ত গলায় বলল। পাখিও একই সুরে সুর মেলাল। আমিও পারবো না, আপু। অনেক ভাগ্য করে এখানে পড়ার সুযোগ পাইছি, কিন্তু এসব কারণে আমার ক্যারিয়ারে প্রভাব পড়লে আমার ফ্যামিলি খুব হতাশ হবে, কষ্ট পাবে। মিতুর জন্য কি তোমাদের কষ্ট হচ্ছে না? সাজকমল গলায় বোঝাতে চেষ্টা করলো, ও তো মরেও যেতে পারত। তোমরা আজকে ভয়ে চুপ থাকতে চাইছো, কালকে কোনো কারণবশত তোমাদের সাথে যদি কেউ কি সাজকেও জোরাজোরি করে ধরে নিয়ে এলো সমাবেশে। কথার মাঝে অন্য কারো কথা শুনে সাজ পেছনে ঘুরে তাকালো। গা ছেড়ে কেমন ধীর পায়ে স্বাচ্ছন্দ্যে হাঁটতে হাঁটতে আসছে শেহরোজ ওরই কাছে। হাঁটার ভঙ্গিমাটা দেখে সাজ মনে মনে আরেকবার হোঁচট খেল। কোনো একটা ম্যাগাজিনে সে পড়েছিল, যারা ধীর পায়ে ও স্বাচ্ছন্দ্যে হাঁটে তারা নিজের মতো করে জীবনযাপন করতে পছন্দ করে। এমন ব্যক্তিরা খুবই আত্মবিশ্বাসী হয়। তারা যে কোনো কাজই ঠান্ডা মাথায় করতে পারে। কোনো বিষয় নিয়েই তারা উত্তেজিত বোধ করে না। এই বিষয়টা পড়ে বেশ ভালো লেগেছিল ওর। নিজের দ্রুত চলার ধরনও তাই বদলাতে চেষ্টা করেছিল। কিন্তু ধীর পায়ে আবার স্বাচ্ছন্দ্যে কিভাবে হাঁটা যায় তা সাজ বুঝতে পারেনি বলে হাঁটার ধরনও পরিবর্তন করতে পারেনি সে। এরপর মাঝে মধ্যে কিছু ছেলেদেরও হাঁটার ধরন সে লক্ষ্য করত, সেরকমটা দেখেনি তাদের চলনে। আর আজ শেহরজকে অমনভাবে হাঁটতে দেখে ইচ্ছের বিরুদ্ধে আরেকবার মুগ্ধ হতে হলো ওকে। তবে সঙ্গে সঙ্গে ও মনে পড়ল শেহরজকে। তাই ক্ষণিক পূর্বের ভালো লাগা ভুলে সামলে উঠল এবং জবাবও দিল, ছাত্র শক্তির সমাবেশে সাজের আসার বারণ, তা তো জানা ছিল না। সকালে ছাত্রশক্তিকে কুত্তা শক্তি বলে দুপুরে ছাত্রশক্তির সমাবেশে হাজির। হিসাব তো মিলছে না, সাজ ঈর্ষানা। সিঙ্গারা, কলা, মিষ্টির লোভে এসে পড়েছি, সিনিয়র। পাবো তো নাস্তা? ফিচেল হেসে জিজ্ঞেস করল সাজ। কতক্ষণ চুপটি করে চেয়ে থাকে শেহরোজ। দাড়িতে হাত বুলাতে বুলাতে হঠাৎ কি ভেবে ঠোঁট কামড়ে হাসে, ওটা ছাত্রশক্তির কর্মীদের জন্য বরাদ্দ। তুমি কি আমাদের কর্মী? 1 সেকেন্ড। সাজ সরু চোখে চেয়ে বলল, আমাকে তুমি করে বলছেন কেন আপনি? কাল আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক হয়নি যে এক লাফে আপনি থেকে তুমিতে নেমে আসতে পারবেন। এমন পারমিশন আমি দেব না। ভার্সিটির জুনিয়রকে আপনি বলার মতো পোলাইট হতে পারলাম না বলে ভেরি সরি। কাল যখন পরিচয় হয়েছিল তখন তুমি আমার কাছে স্ট্রেঞ্জার ছিলে, সাজ। আমি আসলে বুঝিনি। উপহাস করে বলল সাজ, রাতের হেল্পফুল, ইনোসেন্ট ম্যান সকালে স্বৈরাচারের দোসর রূপে প্রকাশ পাবে। শেহরজ দুপা এগিয়ে এলো সাজের কাছে। কালো চশমাটা চোখ থেকে নামিয়ে ওর আগা পাঁচতলা চোখ বুলিয়ে মুচকি হাসল। মৃদুস্বরে বলল, আমিও বুঝিনি, রাতে মিকি মাউসের টি শার্ট পরা বেখেয়ালি সুন্দরী সকালে প্রতিবাদী, জাগরণী রূপে প্রকাশ পাবে। আপনি সাক্ষী চেয়েছিলেন না? কথাটা জিজ্ঞেস করেই বলল সাজ, আমি এখনই দুজন সাক্ষীর মুখোমুখি করছি আপনাকে। সময় দিয়েছি তো। প্রয়োজন নেই, জেদি গলা সাজের। মেডিকেল রিপোর্টটা কালকে দেখাবো, বলেই ফিরে দাঁড়ালো তিশা আর পাখির দিকে। কিন্তু ওরা কই? আশ্চর্য। চারপাশে তাকিয়ে কোনোখানেই দেখতে পেল না ওদের। ওরা কি তবে রজকে দেখেই পালিয়েছে? সে টেরও পেল না। তোমার সঙ্গে যে দুজন ছিল তাদের কথা বলছো?
মুখটা মলিন হয়ে গেছে সাজের। কোনো জবাব দিল না। শেহরজ জানালো, আমি তোমার সাথে কথা বলার মাঝেই ওরা চলে গেছে। ওরা আমার বান্ধবীর রুমমেট ছিল। ভার কণ্ঠে বলল সাজ। শেহরজ কিছু বলতে যাবে ঠিক তখনই আচমকা হইচইয়ের আওয়াজ ভেসে এলো। রাজু ভাস্কর্যের পাদদেশে ভালো জায়গায় দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়েছে সমাবেশের দুই গ্রুপের মাঝে। দেখতে দেখতেই চোখের সামনে ঝামেলাটা বড় আকার ধারণ করল। একদল অন্যলকে সোহরাওয়ার্দী উদ্যান গেট পর্যন্ত ধাওয়া করে নিয়ে গেল। সাজ চমকে উঠল, সালমানকে 4-5 জন মিলে খুব মারধর করছে। ও চেঁচিয়ে উঠল, সালমানকে ওরা মারছে কেন? উত্তেজিত হয়ে পড়ল খুব। শেহরজ সাজকে নিয়ে হট্টগোলের মাঝামাঝিতে পড়ে গেছে। নিরাপদ কোনদিকে তা খেয়াল করতে গিয়ে হঠাৎ খুব অস্বস্তি অনুভব করল ও আশেপাশে নজর ঘোরাতে ঘোরাতে কি যেন হলো, সহসা কবজি চেপে ধরল সাজের। তারপর কোনো কথা ছাড়াই ওকে নিয়ে ছুটতে আরম্ভ করল সে। আমাকে কোথায় নিচ্ছেন? আমার বন্ধুকে মারছে ওরা। প্রিয়া, তানহা, ওদের ছেড়ে আমি যাব না। হাত ছাড়ুন, শেহরজ। চেঁচামেচি করতে থাকলো সাজ। শেহরজের শক্ত হাতের মুঠো থেকে হাতটা খসাতে পারল না একদম। চারপাশে সবাই ছোটাছুটি করছে, যারা মারামারি শুরু করেছে, তাদেরকে অন্য নেতারা মাইকে ডাকাডাকি করে শান্ত হবার আদেশ দিচ্ছে বারবার। শেহরজ বেরিয়ে এসেছে টিএসসি থেকে। রাস্তায় এসেই একটা টয়োটা ফিল্ডারের কাছে এসে থামল। উঠে পড়ো। গাড়ির দরজা খুলতে খুলতে সে নির্দেশ করল সাজকে। এটা কার গাড়ি? কেন উঠবো আমি? রেগে উঠল সাজ, ওখানে আমার বন্ধুরা রয়েছে, আর আমি ওদেরকে ছেড়ে ওরা মরে যাচ্ছে না। কথা আটকে দিল সাজের, এটা থেমে যাবে কিছুক্ষণের মধ্যেই, ওদেরকে নিয়ে চিন্তা করার কিছু নেই। গাড়িতে ওঠো তুমি, এটা আমার গাড়ি। কিছুক্ষণের মধ্যে থেমে গেলে আমি এমন মরিয়া হয়ে আপনার গাড়িতে উঠব কেন? কঠিন গলায় বলল সাজ। প্রশ্ন যৌক্তিক। সাজ আলাভোলা কোনো মেয়ে নয়, উত্তর না নিয়ে সে এক চুলও নড়বে না এখান থেকে। সেটা শেহরজ বুঝতে পারল চট করেই। 2 সেকেন্ড কিছু একটা ভাবল সে। তারপর আচমকা ওর গা ঘেঁষে দাঁড়ালো সেই, ঠিক প্রেমিক বা স্বামীদের মতো। সাজ অবাক হলো একটু। ওর সে অবাক চোখে চোখ রেখে নিচু স্বরে বলল, শেহরজ, ইরা মির্জা তোমার কথা সম্পাদক আসিফের কানে তুলে দিয়েছে। আমি তখন খেয়াল করলাম, আসিফের ছেলেগুলো ওই সময় তোমার দিকে বারবার দেখছিল। এখন ভেঙে বোঝাতে হবে কেন দেখছিল। নিশ্চুপ সাজের উত্তরের প্রত্যাশা করল না। গাড়ির খোলা দরজা ইশারা করে শেহরজ ড্রাইভিং সিটে এসে বসল, তা দেখে সাজও চুপচাপ বসে পড়ল ওর পাশে। ঝামেলা থামেনি, আরও বেড়ে গেছে মারামারি। এক পর্যায়ে সবাই রাস্তায় উঠে আসায় গাড়ি চলাচল থেমে গেল। ততক্ষণে অবশ্য শেহরজ কিছুটা এগিয়ে গেছে, কিন্তু মাঝপথে এসে নিত্যদিনের লম্বা জ্যামে ফেসে যেতে হলো ওদের। ইতোমধ্যে বেলা 4টা। চুপচাপ বসে থাকা সাজ সামনের দিকে তাকিয়ে বুঝল, রাত 8টা বেজে যাবে এই জ্যাম থেকে মুক্তি পেতে। গাড়ির কাঁচ তুলে এসি চালু করে দিয়েছে শেহরজ গাড়িতে উঠেই। সাজ বলে উঠল, 3-4 ঘন্টার ঘুম হয়ে যাবে এখন এখানে বসেই। কোনো উত্তর দিল না শেহরজ। রেয়ার ভিউ মিররে দেখতে পাওয়া পেছনের গাড়িগুলোতে নজর ওর। সাজের মাঝেই বলল, এবার একটু কল করুন আপনার লোকেদের কাছে। ঝামেলাটা থেমেছে নাকি জিজ্ঞেস করবেন না। সালমানের জন্য চিন্তা হচ্ছে ওর। কিছুক্ষণ আগে প্রিয়া আর তানহার সাথে কথা হয়েছে, ওরা নিরাপদেই বেরিয়ে পড়েছে টিএসসি থেকে। সাজকে বকাঝকা করল সেই সাথে, কারণ ওরাও চিন্তা করছিল ওর জন্য। এরপর অঙ্কনকে কল করলে সে ফোন ধরেনি, সালমানও ধরেনি। শেহরজ চুপচাপ কানে ফোন চেপে রেখেছে। কয়েক সেকেন্ড পর ফোনটা কান থেকে নামিয়ে জানালো সাজকে, ধরছে না। কিছুক্ষণ পর ট্রাই করব আবার। রাত 8টা 30। গাড়ি আকস্মিক সাংঘাতিকভাবে ব্রেক কষল। সেই ধাক্কায় ঘুম ছুটে গেল সাজের। ওর অনুমান ভুল ছিল না। একটু একটু করে গাড়ি এগোতে এগোতে রাত হয়ে গেছে। এর মধ্যে ও খবর পেয়েছে সালমানের। তেমন বিপজ্জনক কিছু ঘটেনি। অঙ্কন সহ আরও কয়েকজন দ্রুত গিয়ে ওকে বাঁচিয়ে নিয়েছিল তখন। খবরটা শোনার পরই শেহরজকে বলে সাজ, আমি চোখ বুঝলাম। যদি ঘুমিয়ে পড়ি তাহলে একদম পৌঁছনোর পর ডেকে তুলবেন। জবাবে একটু হেসেছিল শেহরজ সে সময়। সে হাসি দেখেই সাজ বিরক্ত নিয়ে চোখ বুজে ফেলে। বিরক্তের কারণ, টানা 2 ঘন্টা লোকটা চুপচাপ বসে ছিল কেমন গম্ভীর হয়ে।
ও কথা বললে কেবল সেটারই উত্তর দিয়েছে। তাছাড়া নিজে থেকে গল্প জমানোর চেষ্টা করেনি, উল্টে ফোনের মাঝে ব্যস্ততা দেখাচ্ছিল শেহরোজ। এরপরের 2 ঘন্টা নিশ্চিন্তে ঘুমিয়েছে সাজ। কিন্তু এখন কি হচ্ছে? ঘুম ভেঙেই গাড়ির অস্বাভাবিক গতি আর বারবার বাঁক কাটা দেখে চমকে উঠল ওর আত্মাটা। ভয়ে চেঁচিয়ে বলল, এমন করে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট করব তো। শেহরজের বজ্রকঠিন মুখটা চোখে পড়ল না ওর। এটাও খেয়াল করল না, মহাখালীর রাস্তায় ওঠার পর থেকে তিনটা যান ধরাশায়ী করার চেষ্টা চালাচ্ছে ওদের গাড়িটাকে। দুটো হন্ডা সিবিআর 150 আর স্পোর্টস বাইক, আর অন্যটা সাদা টয়োটা এলিয়ন। বাইক দুটো ওদের গাড়ির দুপাশে চলছে। বাইকে বসা আরোহীরা হেলমেট পরিহিত। দুই বাইকের পেছনে বসা ব্যক্তিদের হাতে ধাতব কিছু রয়েছে, সেটা দিয়ে জানালার কাছে একযোগে আঘাত করার চেষ্টা চালাচ্ছিল। শেহরোজ তখনই হঠাৎ সজোরে ব্রেক কষে, তাতে বাইক দুটো ছিটকে সামনে চলে যায়। কিন্তু খুব বিশেষ একটা লাভ হলো না। পেছনের সাদা এলিয়ন স্কিড করে সামনে এগিয়ে আসছে এখন। উদ্দেশ্য, ওদের গাড়িটাকে আঘাত করবে। সেটা টের পেয়েই শেহরোজ চেঁচিয়ে আদেশ দিল, সাজ, বয় ইউর হেড অ্যান্ড সিট টাইট। গাড়ির গিয়ার বদলে গতি আরও বাড়িয়ে দিয়েছে শেহরোজ। এগিয়ে চলছে গুলিস্তানের দিকে। রেয়ার ভিউ মিররে দেখতে পেল, বাইক দুটো আর এলিয়নটা শুধু ফিউয়ের মতো পিছু পিছুই আসছে। আক্রমণের কোনো লক্ষণ নেই। কিন্তু এমনটা তো হওয়ার কথা না। সেই টিএসসি থেকে জ্যামে বসে থাকা অবধি পেছনে লেগে থেকেছে গাড়িটা, আর জ্যাম ছাড়ার পরই হঠাৎ করে বাইক দুটো ওর গাড়ির দুপাশে অবস্থান নেয়। তারপর জ্যাম থেকে বের হয়ে সামনে এগোতেই যখন রাস্তায় অল্পস্বল্প গাড়িঘোড়া, মানুষজন দেখল, তখনই আক্রমণাত্মক হয়ে পড়ল। তাই ওদের উদ্দেশ্য যে শুধু পিছু করাই নয়, তা বোঝা যাচ্ছে। কি হচ্ছে আমাকে বলবেন? ভীতসন্ত্রস্ত সাজ মাথাটা নত অবস্থাতে রেখেই জিজ্ঞেস করল। অ্যাটাক চলছে। সতর্ক চোখে পেছনের পরিস্থিতি দেখতে দেখতে শেহরোজ বলল, আপাতত মাথাটা তুলতে পারো। আপাতত, বলতে বলতে সাজ মাথা তুলল। তার মানে কি আবার নিচু করা লাগতে পারে? Hayato. শেহরোজের জলদগম্ভীর গলাটা সাজের কাছে একদম নতুন, একটুখানি চমকেও দিল। মুখটার দিকে তাকিয়ে দেখল, শুধু গলায় না, পাথুরে চাউনির চোখ দুটোও কেমন কঠিন তার। এ মুহূর্তে তাকে গত দুদিন দেখা মানুষ থেকে একদম ভিন্ন কেউ লাগছে। অদ্ভুত লাগছে পুরো পরিস্থিতিটাই। সন্দেহ গলায় বিড়বিড়িয়ে উঠল, আসিফের ছেলেপুলেরা অ্যাটাক করছে এভাবে? উত্তর দিল না শেহরোজ। গাড়ি দ্বিগুণ গতিতে ছুটছে দেখে সাজের ভয় তরতরিয়ে শুধু বাড়ছেই। পুরো ব্যাপারটাই ওর কাছে যতখানি অবিশ্বাস্য, ততখানি ধোঁয়াশার। ব্যস্ত সড়ক বিধায় পেছনের ফেউগুলো আপাতত ঠান্ডা হয়ে আছে। তা বুঝতে পেরেই শেহরোজ জানালো সাজকে, বাসার শর্টকাট পথ ধরছি। দ্রুত পৌঁছতে হবে আমাদের। সাজের বিস্ফারিত চোখ তখন পেছনে। ঘাড় ঘুরিয়ে বাইক আর গাড়িটাকে দেখছে সে। শেহরোজের কথা শুনে জিজ্ঞেস করল, আমাদের বাসার শর্টকাট আপনি চেনেন? গলিগুলো চেনা আছে? Ache. কতবার যাওয়া আসা করেছেন? Ekabara. তাহলে তো ভুলে যাওয়ার কথা। গলিগুলো তো আজ পর্যন্ত পিয়াল ভাই ঠিকঠাক মনে রাখতে পারে না। আমি পিয়াল নই। বলিষ্ঠ কণ্ঠের সংক্ষিপ্ত জবাবগুলো শুনে সাজের আবারও মনে হলো, দুপুর অবধিও এই লোকটি এমন অন্যরকম হয়ে কথা বলেনি। আবার তার চেহারার নির্ভীকতাও বলে দিচ্ছে, হঠাৎ এ পরিস্থিতিতে সে একটুও ঘাবড়ায়নি। অথচ ঘাবড়ানোর কথা। আমরা 999-এ কল করছি না কেন? বলল সাজ। করে কিছুই হবে না তাই। Kenna. এভাবে আমাদের অ্যাটাক করার কথা শেষ করা হলো না সাজের। অন্ধকার এক গলির মাঝে প্রবেশ করে ফেলেছে ওদের গাড়িটা। তা দেখে অস্থির গলায় বলে উঠল ও, আরে এই অন্ধকারে কিভাবে চিনব আমাদের বাসার পথ? আমি তো যতবার আসা যাওয়া করেছি দিনের বেলাতে করেছি। তোমাকে চেনাতে হবে না, সাজ। আমি নিয়ে যাব। নির্বিকারভাবে জানিয়ে শেহরোজ এতক্ষণ পর ঘাড় বাঁকিয়ে তাকালো সাজের দিকে। মুচকিও হাসল, এত দ্রুত হতাশ হবে না। না, সাজ সহজে হতাশ হয় না। সহজে আশা ছাড়ে না সে। কিন্তু শেহরোজের স্মিত হাসিটা যেন জাদুর মতো ওর ভেতরের মনোবল আরও বহুগুণ বাড়িয়ে দিল এ মুহূর্তে। হই না কখনো। আর হবও না। নির্নিমেষ তাকে দেখতে দেখতেই স্বগতোক্তির মতো বলল সে। Guda Jaba. কিন্তু এদিকে সব আলো নেভানো কেন?
কিছুদিন আগে তোমাদের সাবেক কাউন্সিলের সঙ্গে বর্তমান কাউন্সিলের ঝামেলা হয়েছে, তাই সাবেকজন রাগ দেখিয়ে তার সময়ে যত ল্যাম্পপোস্ট করা হয়েছিল সব ভেঙে দিয়েছে। বেশ বড় ঝামেলা চলছে এ নিয়ে। আপনি যে কি করে চিনবেন সেটাই বুঝতে পারছি না। এদিকের সব বিল্ডিংগুলো একই রকম, দেখেছেন। গলিগুলোও তাই একই লাগে। আর আমাদের বাসার পথে ঢুকতে হলে তো 12টা গলি ঘোরা লাগে। আমি রেকি করেছি। মাত্র 12টা গলি কি আহামরি কিছু? রেকি করেছেন মানে? ভ্রুকুঁচকে তাকালো সাজ। কাজ কাম নেই এখানে আসার পর, তাই তোমাদের এলাকার পথঘাটে ঘুরে বেরিয়েছি। হাসলো শেহরজ, সেটাই বললাম। Oha. অস্ফুটে উচ্চারণ করল সাজ। মাত্র 2 মিনিটের কথোপকথনে ফেউগুলোর কথা ভুলেই বসল সে। কে জানে কেন শেহরজের সঙ্গে কথা বলতে গেলে আশপাশের সবকিছুই ওর মাথা থেকে বেরিয়ে যায়। গাড়ির গতি কমাবে কিনা ভাবছে শেহরজ। গলিতে লোকজন যাতায়াত করলে মুহূর্তেই দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওর সহজাত অনুভূতি জানে, ফেউগুলো সহজে পিছু ছাড়বে না। একদম জেদি হয়ে পিছু পড়েছে আজ। ভাবনাটুকু ভাবনাতে থাকতেই সাজ হঠাৎ চেঁচিয়ে উঠল, ওরা আসছে। বাইক দুটো একদম যেন উড়েই চলে এসেছে। চওড়া গলিতে গাড়ির দুই পাশে জায়গা করে নিতে অসুবিধা হলো না, ওরা বাইকের হেডলাইট জ্বালায়নি। শেহরজের পাশে থাকা বাইকারটা আচমকা আঘাত হানতে চাইল জানালার কাচের ওপর, কিন্তু এবারও তার আগেই সেই গাড়ির ব্রেক কষে ফেলে। আর এটারই আশা করছিল বোধ হয় তারা, যার জন্য ফিরে এসে আক্রমণ না চালিয়ে সামনে পথ অবরোধ করে দাঁড়িয়ে পড়ল আড়াআড়িভাবে। সেটা দেখে শেহরজের বুঝতে বাকি রইল না, পেছনের গাড়িটাও একই পদ্ধতি অবলম্বন করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ফাঁদে আটকে ফেলেছে ওদেরকে। দুটো উপায় এখন, সামনের বাইকারদের ধাক্কা দিয়ে এগোতে হবে সামনে। আর নয়তো লড়াই। প্রথম উপায়টি আর কাজে লাগাতে পারল না শেহরজ। ইতোমধ্যে বাইক থেকে 4জন নেমে এসেছে ওদের গাড়ির দিকে বন্দুক তাক করে, সাজ অতি ভয় আর বিস্ময় তখন বোবা বনে চেয়ে আছে সামনে। 4জন ব্যক্তির কেউই হেলমেট খোলেনি। পরনে তাদের ক্যাজুয়াল পোশাক, আর যে ব্যক্তি বন্দুক ধরে আছে, তার ধরার পদ্ধতিটা একদম পেশাদারদের মতো। মেয়েটাকে বের করে দাও। কথাটা মুখে নয়, হাতের ইশারায় বোঝালো একজন শেহরজকে। সাজ সে ইশারা বুঝল কিনা কে জানে। সে এখনো ঘর থেকে বের হতে পারেনি। শেহরজ তখন দুপাশে লক্ষ্য করছে, যেখানে এসে আটকা পড়েছে ওরা, তার ডান পাশে গোরস্থান আর বা পাশে নতুন বিল্ডিংয়ের কাজ চলছে। তার মানে ভাগ্য একেবারেই মন্দ। মেয়েটাকে চুপচাপ বের করে দাও বলছি। এবার মুখেই বলল ব্যক্তিটি। কণ্ঠস্বর কোনো তরুণের মতো নয়। 40-এর মাঝে হবে তার বয়সটা। কিন্তু শেহরজ গোয়ারের মতো বসেই রইল সিটে। নির্লিপ্ততা চেহারায় পাল্টা প্রশ্ন করল সে হাতের ইশারায়, কেন? কোনো কথা না। বলছি বের করে দাও। আমরা বের করতে চাইলে কষ্ট পেতে হবে। কারণটা তো বলবেন, ভাই। মাদার কথা শোন, ধমকে উঠল লোকটি। কপাল ফুটো করে দেব নইলে। একদম শেহরজের কপাল বরাবরই বন্দুকটা তাক করল সে। হাতে ধরে রাখা মোবাইলটাতে সে সময়ই বিপ শব্দ তুলল শেহরজের। একবার স্ক্রিনে তাকিয়ে মোবাইলটা গ্লোভ বক্সে রাখতে রাখতে ভারী গলায় সাজকে নির্দেশ দিল, গাড়ি থেকে নামবে না। লক দ্য ডোরস। সাজের সম্বিত ফিরল যেন, কোথায় যাবেন আপনি? আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করল ও, কোনো জবাব দিল না শেহরজ। ক্ষিপ্রতার সঙ্গে সেই গাড়ি থেকে নামতেই সাজ দ্রুত দরজা লক করে তাকালো সামনে। অস্ত্রধারী 4জনের সামনে শেহরজ দীর্ঘদেহী হয়েও নিশ্চয়ই অসহায়। তাহলে সে কেন গাড়ি থেকে নামতে গেল? উত্তরটা পেল সাজ মিনিটখানিকের মধ্যেই। সরাসরি বন্দুকধারীর সামনে গিয়ে দাঁড়ালো শেহরজ, দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে। কিছু কথা চলল 1 মিনিটের মতো তাদের দুজনের মাঝে। ঠিক তখনই পেছনে থাকা এলিয়ন গাড়িটার কাঁচ ভাঙার আওয়াজ কানে এলো সাজের। একই মুহূর্তেই মনোযোগ চলে গেল সেদিকে 4 দুর্বৃত্তেরও। সে সুযোগটাই কাজে লাগালো শেহরজ। তার দিকে তাকা করা বন্দুকটা কয়েক সেকেন্ডের মাঝে কেড়ে নিল লোকটার কবজিতে বেকায়দাভাবে চাপ দিয়ে ধরে। পেছনে কি হচ্ছে অন্ধকারে তা দেখা সম্ভব হলো না সাজের। শুধু ভাঙচুরের আওয়াজই পাচ্ছে। সামনে তাকাতেই বুকটা কেঁপে উঠল ওর। হতবাক হয়ে দেখল, শেহরজ লড়ছে। বন্দুকধারীর হাঁটু আর বাহুতে গুলি করতে পেরেছে শেহরজ। বাকি 3জন ক্ষণিকের জন্য অমনোযোগী হয়ে পড়লেও মুহূর্তেই তারা হুঁশে আসে গুলির ভোঁতা হালকা শব্দে।
সাইলেন্সার যুক্ত পিস্তল বলেই বিকট আওয়াজ হয়নি। দুজন তেড়ে ফুরে এলো শেহরজের দিকে। বিদ্যুৎ গতিতে প্রথমজনের পেটে বক্সিং চালালো সে। তাল সামলে না উঠতে পেরে সে উল্টে পড়েই পেট চেপে ধরল। সঙ্গে সঙ্গেই দ্বিতীয়জন ছুটে এলো। তার ছোলার প্লেক্সাসে ঘুষি হাঁকিয়ে দিল সে। 1 সেকেন্ডও না নিয়ে আবার দিল আপার কাট। দুদুটে মার সহজে সামলে উঠতে পারল না লোকটা। পেটে ঘুষি খাওয়া প্রথম লোকটি পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়ে পড়েছে এরই মাঝে। তার দিকে নজর দিল শেহরজ। গতিবিধি লক্ষ্য করে বুঝল এটা ঘাঘু জিনিস এবং লড়াইটা দীর্ঘায়িত হতে চলেছে। সেও সতর্কভাবে ওজন করছে শেহরজকে। ঠিকঠাক একটা অবস্থান নিয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো ওকে। বন্দুকধারী রাস্তায় পড়ে আহু করলেও তৃতীয়জন শেহরজের সঙ্গে লড়ার চেষ্টায় করল না। সে ছুটে এসেই ধরাম করে সাজের পাশের জানালায় বাড়ি বসিয়ে দিল নাইট স্টিক দিয়ে। ভয়ে চিৎকার করে সরে গেল সাজ ড্রাইভিং সিটে। কাঁচটা পুরোপুরি ভেঙেই সে দরজার লোক খুলে ফেলল। শেহরজকে ডাকার ফুরসতটুকুও পেল না সাজ, আর ডাকলেও শেহরজ ছুটে আসতে পারত কি? ইতোমধ্যে দুজনের সঙ্গে একা লড়াই করতে ব্যস্ত সে। ওকে গাড়ি থেকে বের করার চেষ্টা করল না লোকটা। উদ্দেশ্য এই গাড়ি ছুটিয়েই সে নিয়ে যাবে সাজকে। কিন্তু যে হারে ও চিৎকার আর কান্নাকাটি জুড়েছে, তাতে লোকজন চলে এলে মুশকিল হয়ে পড়বে। তাই ভেতরে এসেই ওর চিৎকার বন্ধ করার জন্য রীতিমতো ধস্তাধস্তি আরম্ভ করলো ওর সাথে। 4টা থাপ্পড়ও কষল ওর দুগালে। তবু থামল না সাজের আর্তচিৎকার। ধস্তাধস্তির এক পর্যায়ে ওর গায়ের শার্টটা একদম ছিঁড়ে ফেলে দিল লোকটা। টানাটানি করে পুরোটাই খুলে নিতে চাইল সে। পেছনে থেকে সে সময় দুহাতে খপ করে তার চুল শক্তভাবে চেপে ধরে গাড়ির বাইরে বের করে আনল শেহরজ। তার মাথাটা সামনের দিকে নামিয়ে এনেই সাথে সাথে নিজের ডান হাঁটু উপরে চালালো, পরপর আরো দুবার। নাকের হাড় গুঁড়ো হয়ে গেছে প্রথম আঘাতেই, পরের 2 আঘাতে আর টিকতে পারল না লোকটা। জ্ঞান হারিয়ে ধপাস করে লুটিয়ে পড়ল রাস্তায়। ওদিকে এলিয়নের ভেতরে যে দুজন বসেছিল, আকস্মিক আক্রমণে তারা ইতোমধ্যে ধরাশায়ী এক যুবকের কাছে। নাম তার সাব্বির। গাড়ির জানালার কাঁচ ভাঙা হলে লোক দুজন নিজেদের বিপদ টের পেয়ে যায়। কিন্তু লড়ার আগেই ভাঙা কাচের ভেতর থেকে হুসহুস আওয়াজে কি যেন ছুটে আসে। লাগে তাদের কানে, গালে আর কপালে। মুহূর্তেই এমন জ্বালাময়ী যন্ত্রণা আরম্ভ হয় তখন দিনদুনিয়া ভুলে যেতে বাধ্য হয় তারা সেই যন্ত্রণায়, কিন্তু চিৎকার করার সময়টুকুও পায় না। তৎক্ষণাৎ দরজাটা খুলেই সাব্বির ভেতরে ঢুকে পড়ে প্যাসেঞ্জার সিটে বসা লোকটার ঘাড়ের প্রেসার পয়েন্ট জুতসই একটা আঘাত করে অজ্ঞান বানিয়ে ফেলে। ততক্ষণে ড্রাইভিং সিটে বসা লোকটা ছটফটানির মাঝেই গুলি ছোড়ে। কিন্তু গুলিটা কাঙ্ক্ষিত মানুষটির গায়ে না লেগে নিজের সাথীর কানের ভেতর ঢুকে পড়ে। কারণ তাকে বন্দুক তাক করতে দেখে 1 সেকেন্ডেরও কম সময়ের মাঝে সাব্বির নিজেকে আড়াল করে জ্ঞানশূন্য লোকটিকে সামনে ধরে। পর মুহূর্তেই তাকে দ্বিতীয় গুলি ছোড়ার সামান্যতম সুযোগ না দিয়ে 2 আঙুল সরু করে ঢুকিয়ে দিল তার এক চোখে। সঙ্গে সঙ্গেই পিস্তলটাও কেড়ে নিয়ে আঘাত করল তার ঘাড়ের প্রেসার পয়েন্টেও। গাড়ি থেকে সে বেরিয়ে আসে এরপর। গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে তখন আকাশ। দুজন দুজনের সঙ্গে কথা বলবে, এর মাঝেই শেহরজ তাদের দেখে এগিয়ে এলো। ওরা কিছু বলার আগেই ভারী অথচ শান্ত গলায় নির্দেশ দিল ওদের, বয়েজ 3 আর গন। ক্লিন আপ দ্য সাইট কুইকলি। এখানেও একটা গেছে, ভাই, সাব্বির জানালো। ওদেরই গুলিতে গেছে 4টে আর আছে 2টো। ঠোঁট চেপে কি যেন ভাবল শেহরজ। ভাবা শেষে বলল, একটাকেও ফিনিশ করার ইচ্ছে ছিল না। কি আর করা, দুটোতেই চলবে। আপনি তাহলে বেরিয়ে যান, ভাই। আশেপাশে কেউ দেখেছে কিনা সেটাও ম্যানেজ করতে হবে আমাদের, বলল আকাশ। মৃদু ঘাড় নেড়ে সম্মতি দিয়ে শেহরজ ফিরে এলো নিজের গাড়িতে। সাজ তার সিটে বসে তখন দুহাতে বুক ঢেকে মৃগী রোগীর মতো কাঁপছে। সেই সাথে কি যেন প্রলাপ বকছে। সাজ তার সিটে বসে তখন দুহাতে বুক ঢেকে মৃগী রোগীর মতো কাঁপছে। সেই সাথে কি যেন প্রলাপ বকছে। দরজার মুখে দাঁড়িয়ে ওকে এমনভাবে দেখে শেহরজ, সাজ, Saja. বলে ডাকতে থাকলো। মাথাটা নুয়ে বসে আছে সাজ। কোনো সাড়া দিল না শেহরজকে, মুখটাও তুলল না, যেন শুনতাই পায়নি শেহরজের ডাক। ভেতরে এসে প্যাসেঞ্জার সিটে বসল শেহরজ। সাজের অবস্থা দেখে দরজাটা আটকে দিয়ে ওকে ডাকলো আবারও।
বলল, দেখো সাজ, বিপদ কেটে গেছে। আর ভয়ের কিছু নেই। আপনমনে বিড়বিড় করে সাজ তখনও প্রলাপ বকে যাচ্ছে। শেহরজের উপস্থিতি বা তার কথা কোনো প্রভাবই ফেলছে না ওর মাঝে। ব্যাপারটা দেখে কতক্ষণ ওর দিকে চেয়ে থাকলো সে। চিন্তাও ফুটে উঠল শেহরজের চেহারায়। আবার এদিকে এক্ষুনি এখান থেকে সরে পড়া দরকার ওদের, কিন্তু ড্রাইভিং সিটে গিয়ে সাজ বসে আছে। দ্রুত কিছু ভেবে নিল সে। গায়ের টি শার্টটা হঠাৎ খুলে গাড়ির ভেতরের আলো নিভিয়ে সাজের কাছে সরে এসে বসল। সাজ, তাকাও আমার দিকে, ললিত সুরে বলতে বলতে ওর মাথায় হাত রাখলো আলতোভাবে। আর অমনি আঁতকে উঠে সাজ চেঁচিয়ে উঠল, বাঁচাও কেউ, আমাকে বাঁচাও, মেরে ফেলবে আমাকে, ওরা মেরে ফেলবে। অনর্গল চেঁচাতে থাকলো এভাবেই। ওরা চেঁচামেচি শুনে সাব্বির আর আকাশ পেছনে থেকে ছুটে এলো। জানালার কাছে উকি দিয়ে সাবধান করলো সাব্বির, ভাই, মানুষজন চলে আসবে তো। জলদি কেটে পড়েন আপনারা। হাতের ইশারায় ওদেরকে চলে যেতে বলেই শেহরজ চেঁচামেচি করতে থাকা সাজকে দ্রুত বোঝাতে শুরু করলো, আমার কথা শোনো একবার, সাজ। Saja. কেউ তোমাকে মারবে না, মারতে পারবে না। আমার দিকে দেখো, আমি তোমার সঙ্গে আছি। দেখো একবার। কিছুক্ষণ আগের পরিস্থিতি ওকে মাত্রাতিরিক্ত আতঙ্কিত আর হতবিহ্বল করে তুলেছে। এই আতঙ্ক অনুভব থেকেই সাজ এখনো বুঝতে পারছে না বিপদ কেটে গেছে। বরঞ্চ ও এখনো মনে করছে খুব খারাপ কিছু হতে চলেছে ওর সঙ্গে, এক্ষুনি হয়তো ওকে মেরে ফেলা হবে। বছর 2 যাবৎ কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন বোধ করলে অথবা কঠিন বা মানসিক চাপযুক্ত কোনো পরিস্থিতির মুখোমুখি হলেই প্যানিক অ্যাটাক হয়। এবং এই মুহূর্তেও ঠিক সেটাই হতে চলেছে ওর সঙ্গে। সমস্যাটা ধরতে সময় লাগলো না শেহরজের। আকস্মিক তীব্র টানে ওকে নিজের বুকের মাঝে আনলো সে। নিজের বাহুডোরে আবদ্ধ করে ওর কানের কাছে ঠোঁট নামিয়ে মৃদুস্বরে বলল, তুমি খুব সাহসী একটা মেয়ে, সাজ। খুব দৃঢ় ব্যক্তিত্বের তুমি। আমি জানি কোনো বিপদ, কোনো ভয় তোমাকে টলাতে পারে না কখনো। কোনো কিছুতেই তুমি ভয় পেয়ে পিছিয়ে যাও না। ছাত্র শক্তির ভয় মৃত্যুর জন্য আর কেউ ভাবেনি। কিন্তু তুমি ভেবেছ ওর জন্য, একটুও ভয় করনি কাউকে। ইউ আর ব্রেভ ফর অল টাইম, সাজ। এখনো তুমি বিপদকে হারিয়ে দিয়েছ, একবার চোখ খুলে দেখো। কেউ নেই তোমাকে মারার জন্য, কেউ নেই। কথাগুলোর ইতিবাচক প্রভাব বোধ হয় একটুখানি পড়ল সাজের মনে, তবে প্রলাপ থামল না। শেহরজের বুকের মধ্যে থেকেই কেবল ধীরে ধীরে মাথাটা উঁচু করল আর প্রলাপ গাইল, আমাকে কেন মেরে ফেলবে? আমি তো কিছু করিনি। আমাকে মারলো কেন বলো? আমার সঙ্গে কেন এরকম করলো? আমি মরতে চাই না, আমি মরে গেলে আব্বু ফিরে এসে তো আমাকে পাবে না। চলতেই থাকলো কথাগুলো। কে মারবে তোমাকে? শেহরজ আছি না। ওর মাথায় হাত বুলাতে বুলাতে আদর সুরে বলল সে, আমাকে ভরসা করো, সাজ। কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, এই শেহরজ তোমার কোনো ক্ষতি হতে দেবে না। শেহরজ, শেহরজ বিড়বিড়িয়ে নামটা দুবার উচ্চারণ করেই আবার শুরু করল সাজ, আমাকে তো খুন করতে এসেছিল ওরা। আব্বুর মতো আমি হারিয়ে যেতাম, তাই না? ওরা আবারও আসবে আমাকে মারতে। তখন কে? পুরুষালী ঠোঁটজোড়া সহসা নেমে এলো ওর কম্পিত ঠোঁটের ভাঁজে। শেষ বাক্য তাই সম্পূর্ণ করা হলো না। নিমিষেই বুঝে ফেলল চোখজোড়া। অনুভব করল একটি দীর্ঘ আর্দ্র চুমু। ধীরলয়ে চোখ মেলল শেহরজ, নবপল্লবের মতো কোমল দুটি ঠোঁটকে মুক্তি দিয়ে। আশপাশ থেকে আসা আবছা আলোয় দেখল, সাজের সজল চোখগুলো তখনও বন্ধ। ময়ূরের পেখমের মতো ঘন অক্ষিপক্ষ বিছিয়ে আছে। তার উষ্ণ আলিঙ্গনে কাঁপছে মৃদু মৃদু। তবে শান্ত এখন। ঠোঁট চেপে স্মিত হাসল শেহরজ। এক হাতে ওকে বাহুবন্ধনীতে মিশিয়ে রেখে অন্য হাতে ওর অবিন্যস্ত রেশম চুলগুলো গোছানোর ঢঙে গুজে দিল কানের পিঠে। ভেজা গাল মুছে দিয়ে দৃষ্টি নামাল আবার ওর সান্দ্র ভেজা ঠোঁটে। নিষ্পলক চেয়ে থেকেই হঠাৎ গাঢ় স্বরে আওড়াল, আলিঙ্গন ও চুম্বন হায়। মরল তোমার ধ্যান করে। তোমার ঠোঁটের চুমু না পেয়ে। পান্নাচুনি গেল মরে। পঙ্ক্তিগুলো কানে বাজতেই দৃষ্টি মেলল সাজ ঝট করে। অমনি চোখে চোখ পড়ল আবৃত্তিকারের। আবিষ্কার করল, তার পাথুরে চোখের চাউনিতে কি মায়া এখন। আর রহস্যময়ী সমুদ্রের মতোই গভীর। ওর মনে হলো এই দুচোখের সমুদ্রে যেন কেবল ও নিজেকেই দেখতে পাচ্ছে। মৃদুহাস্য শেহরজ দৃষ্টি ফেরাল না।
সম্মোহিতা সাজকে বুকের সঙ্গে লেপ্টে রেখেই নিজের টি শার্টটা পরিয়ে দিল ওকে। চমকাল সাজ তক্ষুনি। শেহরজের লোমশ বুকে মিশে আছে সে। বিব্রত হয়ে পড়ল খুব, আর একটু আগে যেটা হলো, আশ্চর্যভাবে নিজেও সাড়া দিয়েছিল সে। এটা কি করে করলো ওরা? আস্তে আস্তে সরে এলো শেহরজের কাছ থেকে। Tika aka. নিম্নস্বরে জিজ্ঞেস করল শেহরজ। নীরবে উত্তর দিল সাজ হালকাভাবে ঘাড় নেড়ে। তখন ওকে জানালো সে, আমরা এখন বাসায় ফিরব। আর কোনো বিপদ নেই। কথাটা শুনে চারপাশে তাকালো সাজ। হামলাকারীদের কাউকে দেখতে পেল না সে। রাস্তায় পড়ে থাকা লাশগুলোকে এর মাঝেই সাব্বির আর আকাশ তুলে ফেলেছে ওদের নাতে। গাড়ির বা পাশে কেবল একজন পড়ে আছে অজ্ঞান হয়ে, যে সাজকে ধরতে এসেছিল। লম্বা করে কবার শ্বাস নাও। দেখবে ইজি লাগছে। সাজকে বলেই শেহরজ গাড়ি থেকে নেমে এলো। পায়ের কাছে তখন পড়ে আছে সেই অচেতন দেহটা। ওটাকে ডিঙিয়ে ঘুরে এসে বসে পড়ল ড্রাইভিং সিটে। তবে এর মাঝেই পেছনে থাকা আকাশ সাব্বিরকে কিছু একটা বলে দিল ইশারায়। গলির ডানে বামে মোড় নিতে নিতে সাজকে লক্ষ্য করছে সে। গভীরভাবে শ্বাস টেনে নিচ্ছে সাজ। কাজটা শেষ করে চোখ দুটো বুজে নিল। মাথাটা এলিয়ে দিল সিটের সঙ্গে। তখন জিজ্ঞেস করল শেহরজ, পানি দেব? দিলে ভালো হতো, নিস্তেজ গলায় বলল সাজ। বোতলটা এগিয়ে দিল শেহরজ। খাওয়া শেষে বোতল কোলের ওপর রেখেই সাজ হঠাৎ জিজ্ঞেস করে বসল, ওরা ছাত্রশক্তির কোনো লোক ছিল না, তাই না? আপনি মিথ্যে বলেছিলেন। হ্যাঁ, সে মুহূর্তে তোমাকে বোঝানোর সময়টা ছিল না হাতে। আত্মপক্ষ সমর্থন করল শেহরজ। তুমিও ধৈর্য নিয়ে বোঝার মতো স্থির ছিলে না। আপনি কি করে বুঝলেন ওরা আমাকে আক্রমণ করবে? ওদের চিনলেনই বা কি করে? আমি তোমার সাথে কথা বলার মুহূর্তেই কবার চোখে পড়েছিল, দুজন ঘুরঘুর করছে আমাদের চারপাশ দিয়ে। প্রথম দিকে ব্যাপারটা ভালো করে বুঝিনি, সন্দেহ হয়নি। কিন্তু ঝামেলা সৃষ্টি হওয়ার পরই দেখলাম ভিড়ের মাঝে ওই দুজন ব্যক্তি মারমুখী হয়ে তোমাকে অনুসরণ করেই ছুটে আসছে। হাতে আবার নাইট স্টিক। তখন তো হেলমেট পরা ছিল না, তাই চেহারা দেখেই বুঝেছি ছাত্রশক্তির কেউ নয় ওরা। এখন আমাকে বলতে পারবে কি? সাজের দিকে একবার ফিরল শেহরজ, কেন তোমার উপর অ্যাটাক করলো ওরা? তোমাকে কেন ধরতে চাইছিল? আমি কি করে জানবো সেটা? মৃদুস্বরে বলে ভাঙা জানালার বাইরে তাকালো সাজ। কিন্তু কোনো একটা কারণ তো থাকবেই। আর ওরা কোনো পাতিমাস্তান টাইপের কেউ ছিল না। যতটুকু বুঝলাম, নাইট স্টিক, গান, ওদের কথাবার্তা আর ফাইটিংয়ের কৌশল, সব কিছুতেই পেশাদারিত্ব ছিল। তাহলে আপনি? সন্দিহান হয়ে তাকালো সাজ। আপনি কি করে ওদের হ্যান্ডেল করলেন? ওরা গেলি বা কোথায়? হাসল শেহরজ, দেখতেই তো পেয়েছিলে কি করে হ্যান্ডেল করলাম। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপনি একজন সিভিলিয়ান হয়ে অমন চারজন প্রফেশনাল রাইডারদের সঙ্গে একা লড়লেন। কৌতূহল, বিস্ময় আর সন্দেহ সাজে চোখে। এমন সারপ্রাইজ হইও না প্লিজ, হাসতে হাসতে বলল শেহরজ। আমার ফিটনেস দেখে কিছুটা আন্দাজ কি হয় না আমি একজন বক্সার? প্রশ্নটা রেখেই আবার বলল, প্রত্যেক সামার ভ্যাকশনে জঙ্গলে শিকারেও যেতাম দাদুর সঙ্গে। তাই শ্যুট করতেও জানি। Aka. সন্দেহ গেল না তবু সাজের। জিজ্ঞেস করলো একটু পরই, তারপর কি হলো ওদের? তোমার চেঁচামেচি শুনে লোকজন চলে আসছিল বোধ হয়। সেটা বুঝতে পেরেই বাইক ফেলে পেছনের সেই গাড়ি করে ছুট দেয়। ভাবতে থাকলো সাজ আপনমনে। শেহরজের কথাতে কোনো ফাঁক পেল না অবশ্য, কারণ তখন আতঙ্কগ্রস্ত হয়ে সেই পুরো পরিস্থিতি দেখার মতো বা বোঝাতো মতো অবস্থাতেই তো ছিল না। যখন সম্বিত ফিরল, তখন সামনে কেবল বাইক দুটোই রাস্তায় পড়ে থাকতে দেখে। কিন্তু এলাকার কোনো লোকজনকেই তো আশেপাশে চোখে পড়ল না। রাত কতই বা হয়েছে? সবাই ঘুমিয়ে পড়ার তো কথা না। হাতঘড়িতে সময় দেখার জন্য দৃষ্টি ঝুঁকাতেই আবিষ্কার করল, ঘড়িটা ওর হাতে নেই, খামুচির দাগে ভর্তি সেখানে। বুক কেঁপে উঠল দেখেই। দ্রুত দৃষ্টি সরিয়ে জিজ্ঞেস করল শেহরজকে, কত বাজে? আমার ঘড়িটা মনে হয় নিচে পড়ে গেছে। ফোনে সময় দেখল শেহরজ, প্রায় 10টা। তোমার ঘড়ি আমি কাল খুঁজে দেব। গাড়ির মধ্যেই তো আছে, চিন্তা করো না। নিশ্চুপ হয়ে গেল সাজ। গাল, গলা আর বুকের কিছু জায়গায় জ্বলন অনুভব হচ্ছে ভীষণ। ধস্তাধস্তির সময়ে লোকটা জংলি জানোয়ারের মতো হামলা করেছিল ওর ওপর। মুহূর্তটুকু কি ভয়ঙ্কর ছিল!
মনে পড়তেই আঁতকে উঠল আবার। শেহরজ আর চোখে ওর ওপর নজর রাখছে। চোখে মুখে আবার ভীতিবোধ দেখে বলল, ভেবো না আর ওদেরকে। দেখি আগামীকাল ঝুমা আন্টিদের সাথে আলোচনা করে পুলিশকে ব্যাপারটা জানানো যায় কিনা। না প্লিজ। বারণ গলায় জানালো শেহরজকে, কাউকেই জানানোর দরকার নেই, আন্টি জানলে আবার বড় কাকুকে ফোনে জানিয়ে দেবে। কাকু এমনিতেই খুব চিন্তায় থাকে আমাকে নিয়ে। কিন্তু জানানোটা দরকার, সাজ। এত বড় হামলার কথা লুকোনো একদম উচিত হবে না। কিন্তু ঝামেলাটা হবে তখন কাকুর সঙ্গে আমার মামাদের। আমাকে নিয়ে তাদের মধ্যে টানাহ্যাচড়া চলে সারা বছরই। আমি আসলে ফ্যামিলি ক্রাইসিসটা আপনাকে ঠিক বলতে পারছি না। মুখটা নুয়ে ফেলল সাজ। ইটস অলরাইট। বলতে হবে না। তারপরও আমি এই বিষয়টা কাউকেই না জানিয়ে থাকার পক্ষে নই, সাজ। তোমার কাকু বা তোমার মামাদের অবশ্যই জানা উচিত। ভবিষ্যতে আবারও যে অ্যাটাকটা হবে না তোমার ওপর, তার কি কোনো গ্যারান্টি আছে? Nay. আবারও হবে জানি। ফিসফিসানো গলায় বলল সাজ, কারণ এটা আমার ওপর সেকেন্ড টাইম অ্যাটাক। যেটা আজ বুঝলাম। Ki balacha. আশ্চর্য চোখে তাকালো শেহরোজ। ফার্স্ট কবে হয়েছিল? ঠোঁট চেপে কিছু সময় চুপ থাকলো সাজ। তারপর জানালো, মাসখানিক আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাইক অ্যাক্সিডেন্ট। সেদিন টিউশনি ছিল রাতে, টিউশনি শেষ করে সবে বেরিয়েছি, কিছুদূর এগোনোর পর মনে হলো, কেউ বা কারা আমাকে ফলো করছে। আমি পিছু ফিরলাম। কিন্তু সন্দেহজনক কাউকে দেখলাম না। রাস্তায় মোটামুটি 2-4 জন ছিল। তাদের ভরসাতেই হাঁটছিলাম। একটা গলির মুখে আসতেই আবারও মনে হলো কেউ পিছু নিচ্ছে। আর সে সময় আমি একা। ভয় হলো খুব। তাই পিছু ফিরে না দেখেই ছুটলাম বাইরের রাস্তায়। গলিতে ঢুকলাম না। সে সময় শব্দ পেলাম কয়েকটা পায়ের ছুটবার আওয়াজ। নিশ্চিত হলাম সত্যিই তবে ফলো করা হচ্ছিল আমাকে। আমি বখাটেই ভেবে নিয়েছিলাম। ওদের মাঝ থেকে কেউ একজন আমাকে গালি দিয়ে থামতেও বলেছিল। নয়তো ইট ছুঁড়ে মারবে। আমি আরো ভয় পেয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুটতে গিয়েই মেইন রোডে এসে উঠি আর অমনি একটা বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হই। সে সময় লোকজন জড়ো হয়ে গিয়েছিল বলেই হয়তো ওদের হাত থেকে সেদিন বেঁচে গিয়েছিলাম। কিন্তু ওরা তো সত্যিই বখাটেও হতে পারে। হতে পারত। কয়েক পল সময় নিয়ে বলল সাজ, যদি কণ্ঠটা একই না হতো সেদিনের লোকটার আর আজকে যে বের করে দেওয়ার কথা বলছিল আমাকে, তার। আমি 100% নিশ্চিত হয়েই বলছি, একই ব্যক্তি সে। এবং একই গালির সুর, হুমকির সুর। 1 মাসের ব্যবধানে দুবার আক্রমণ হলো তাহলে। চিন্তা প্রকাশ পেল শেহরজের মাঝে। ব্যাপারটা আমি তোমার বর্তমান অভিভাবককে না জানিয়ে থাকতে পারবো না, সাজ। এখন বলো কে তোমার প্রায়োরিটি লিস্টে প্রথম? মামা না চাচা? কাকু? কেমন ভারাক্রান্ত হয়ে পড়ল সাজ বলার পরই। আমি ঝুমা আন্টির সঙ্গে আলোচনা করব আগে। কাকুর দেশে আসা সম্ভব নয়, শেহরোজ। তার ঘাড়ে কতগুলো মিথ্যে মামলা ঝুলছে। আমার এই বিপদের সংবাদ শোনার পর মানুষটা অস্থির হয়ে পড়বে। দেখা গেল দেশেও চলে এলো, আর এয়ারপোর্ট থেকেই হয়তো তখন গ্রেপ্তার হয়ে যাবে। তাই চাইছি না কাকু জানুক। আপনি টেনশন নেবেন না। আমি মামাদের সঙ্গে কথা বলে নেব। মিথ্যে মামলাগুলো কারা করেছে? করেছে আপনার সরকারের লোকেরা। আব্বু নিখোঁজ হওয়ার পর কাকু আব্বুর কিছু পরিচিত মানুষকে সন্দেহ করেছিল। যাদের নানারকম অনৈতিক কাজের কথা আব্বু নাকি জানতো, তাদেরকে সন্দেহের তালিকায় এনে মামলাও করেছিল কাকু। আর তারপরই কারা যেন কাকুর নামেও একের পর এক মিথ্যে মামলা দিতে থাকে, সেসব মামলাতে যে অপরাধগুলো উল্লেখ ছিল, সব বানোয়াট। ডিবি পুলিশ কাকুকে গ্রেপ্তারের জন্য ছুটে আসতে থাকে প্রায় প্রতিদিন। কাকু সাদরেই ধরা দিত। কিন্তু কোনো এক গোপন সূত্রে জানতে পেরেছিল, একবার ধরা দিলে আর তার মুক্তির সম্ভাবনা থাকবে না। তাই আমার কাকুর মতো একজন স্বনামধন্য, দেশের সম্পদতুল্য মানুষকে রাতের আধারে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল। বলা শেষে দীর্ঘশ্বাস পড়ল সাজের। শেহরোজও চুপ হয়ে রইল কতক্ষণ। বাসার প্রায় কাছাকাছি এসেই ওদের গাড়িটা আচমকা থেমে পড়ল, কবার চেষ্টা করল শেহরোজ চালু করার। কিন্তু স্টার্ট নিল না গাড়ি। তা দেখে সাজকে বলল সে, মনে হয় দীর্ঘ সময় হাই স্পিডে চালানোর জন্য ইঞ্জিনের লুব্রিক্যান্ট ঘাটতি হয়েছে। তাও ভালো যে বাসার কাছে এসে থেমেছে। সত্যি? তুমি তাহলে নেমে যাও।
আমি দেখি গাড়িটাকে ঠেলে গ্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কাউকে পাই কিনা। মানে আমি কি হেল্প করব? সংকোচগ্রস্ত সাজ। পারবে না তুমি? হাসতে হাসতে বলল শেহরোজ। আর পারলেও তোমাকে ঠেলতে দেব না। কেন দেবেন না? ব্রুকুচকে বলল সাজ। মেয়ে বলে পারবো না ভাবছেন? ভাবনার সুর শেহরোজের, অনেকটা তাই। তবে আসল কারণ হচ্ছে, হেয়ালি করে থেমে গেল সে। তা দেখে জিজ্ঞেস করল সাজ, কি আসল কারণ? কিছুটা কাছে চলে এলো শেহরোজ। মৃদুস্বরে জানালো, সুন্দরীদের এমন কাজে ব্যবহার করি না আমি। চিজি ফ্লার্ট যদিও। তাও শুনি, কেমন কাজে ব্যবহার করেন সুন্দরীদের। মিটিমিটি হাসল শেহরোজ, কোনোদিন সুযোগ দিলে দেখাবো। মুখ হয়ে তাকিয়ে রইল সাজ। শেহরোজের হাসি আর কথার কি অর্থ বুঝল কে জানে। ঝটপট নেমে পড়ল সেই গাড়ি থেকে। আসুন আপনি। বলেই সে হাঁটা দিল বাসার দিকে। কিন্তু কয়েক পা এগোতেই চমকে উঠল সামনে এক লোককে দেখে। ঝুঁকে পড়ে লোকটি কি যেন খুঁজছে পথের মাঝে। পরনের কাপড়ের জীর্ণদশা আর আলুথালু জট পাকানো চুল দেখে বুঝতে পারল, লোকটা হয় পাগল নয়তো ফকির। আবারও কোনো আততায়ী কিনা এই ভেবে এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিল সে। ধারণা ভুল হওয়ায় নিশ্চিন্তে এগোলো আবার। ওর যাত্রাপথে তাকিয়েছিল শেহরোজ। চলতে গিয়ে হঠাৎ পাগলটিকে দেখে থমকে পড়ায় বেশ মায় অনুভব করল ওর জন্য। এও বুঝল, আজকের ঘটনা থেকে মেয়েটার বের হতে বেশ সময় লাগবে। সাজ চোখের আড়াল হওয়া মাত্রই নেমে পড়ল সেই গাড়ি থেকে। ধীর পায়ে হেঁটে হেঁটে এসে দাঁড়ালো পাগলটার কাছে। কয় পয়সা হারিয়েছ, মিয়া? ৪৪। খুইজা দিবেন, আব্বাজান। রাস্তায় হাতড়াতে হাতড়াতে বলল বৃদ্ধটি। খুঁজে দিতে পারবো না। আমার কাছ থেকে দিতে পারবো। বলে শেহরোজ গাড়ির চাবিটা বৃদ্ধের সামনে ফেলে আরো কিছু জিনিস ফেলে দিল তার কাঁধে থাকা থলির মধ্যে। সেগুলো ওই আক্রমণকারীদের ব্যবহৃত স্টিলেটো, ওয়ালেট আর পিস্তল। গাড়ির চাবিটা তুলে বৃদ্ধ আশ্বস্ত গলায় বলল, এক্কেরে মুইচ্ছা দিমু এডির অস্তিত্ব। চিন্তা লইয়েন না, আব্বাজান। কেরু বাপি প্রমাণ পাইব না। রাতে ভালো ট্রিটমেন্ট দিও দুটোকে। কাল সকালে এসে মলম লাগাবো আমি। আমার চেয়ে সেরা ডাক্তার কি আর বাংলাদেশে আছেনি, আব্বাজান। বলেই বৃদ্ধ মুখ তুলে তরমুজের বিচির মতো দাঁতগুলো বের করে হাসল। জবাবে ঠোঁট টিপে হেসে শেহরোজ বাসার পথ ধরল। সে সময় বৃদ্ধটি পেছনে থেকে ভাবনাতীত জিজ্ঞেস করল, আম্মাজানের বেশি কোনো ক্ষতি হয়েছেনি? শেহরোজ ফিরে দাঁড়ালো। দেখতে পেল বৃদ্ধের চোখে সাজের জন্য অকৃত্রিম স্নেহ। জানালো তাকে, ক্ষতি একটু হয়েছে। চিন্তার করার মতো না তেমন। আম্মাজান মেলা ভালা, আব্বাজান। খেয়াল রাইখেন আরো। মুচকি হেসে মাথাটা মৃদু নড় করে সম্মতি জানালো শেহরোজ। বৃদ্ধ গাড়িটাতে গিয়ে বসল তারপর। লিফটের বাইরে দাঁড়িয়ে আছে সাজ। কেন যেন শেহরোজকে ফেলে যেতে ইচ্ছা করেনি ওর। শেহরোজের জন্য অপেক্ষা করতে গিয়ে ভাবনায় বিভোর হয়ে পড়েছে সে। গাড়িতে ওই অপ্রত্যাশী মুহূর্তটুকু কেমন অনুভূতির ছিল। আরও ভাবছে, কি করে তার অধরকে আঁকড়ে ধরেছিল ওর ঠোঁট দুটিও। তখন কোথায় হারিয়েছিল সে? এক লহমায় সবকিছু ভুলে বসেছিল। তবে কি শেহরোজ জানত, সে মুহূর্তে ওকে স্থির করা সম্ভব ছিল তার আকস্মিক, দুঃসাহসিক ঠোঁটের ওই গাঢ় ছোঁয়া? তারপর কেনই বা অমন আবেশ কণ্ঠে আবৃত্তি করল ওই শায়রি? তুমি কি আমার অপেক্ষায়? বিস্মিত শেহরোজ জিজ্ঞেস করল লিফটের সামনে ওকে দেখেই। ভাবনায় ডুবে থাকা সাজ চমকে উঠল। বিব্রত হয়ে পড়ল শেহরোজের প্রশ্নে। সরাসরি হ্যাঁ বলতে কেমন লজ্জা লাগছে। তাই একটু হাসল অপ্রস্তুত ভঙ্গিমাতেই। তা দেখে শেহরোজও হাসল। এগিয়ে আসতে আসতে বলল, আমি ভেবেছিলাম আমার চিজি ফ্লার্ট তোমাকে ভয় পাইয়ে দিয়েছে। তাই দ্রুত পালিয়ে এসেছ। চোখ পড়ল সাজের তখন শেহরোজের খোলা দেহে। হাতে, বুকে আর পেটের কোনায় তার কেটে যাওয়া লম্বা দাগ। রক্ত চুইয়ে পড়ছে সেসব ক্ষত থেকে। মুহূর্তেই শিউরে উঠল ও, ইয়া আল্লাহ। আঁতকে ওঠা গলায় বলে উঠল শেহরোজকে, কি করে কাটলো এত? রক্ত পড়ছে তো অনেক। গল্প, শেহরোজ। কলমে ইসরাত জাহান দুতি। সূচনা পর্ব।